স্যার, আমি অয়ন ভাইয়াকে পার্কিং থেকে বের হতে দেখেছি সেদিন সকালে। প্রাপ্তির কথাটা শেষ হবার সাথে সাথেই মোতালেব জোর গলায় বলল, শুনলে তো সাখাওয়াত, ও ছাড়া আমার শখের মোটরসাইকেলের এমন হাল কেউ করবে না। ও আসলে আমার উপর ক্ষোভ মিটিয়েছি। আমি তাকে ক্লাস করতে দেইনি, বেয়াদবির জন্য তার অ্যাটেন্ডেন্স কেটে দিয়েছি, সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করেছে। সাখাওয়াত অয়নের দিকে চাইল। অয়ন এখনও নির্বিকার। তার মুখে গ্লানি, ভয় কিছুই পরিলক্ষিত হল না, বরং হাত জোড়া পেছনে নিয়ে বুক টান টান করে দাঁড়িয়ে আছে। সাখাওয়াত দীর্ঘশ্বাস ফেলল। অয়নের উদ্দেশ্যে শুধালো, স্যার কি ঠিক বলছে অয়ন? অয়ন নম্রস্বরে বলল, স্যার কিছু অংশ ঠিক বলছে, কিছু অংশ ভুল। হ্যাঁ, উনি আমাকে মাত্র 3 মিনিট লেটের জন্য ক্লাস থেকে বের করে দিয়েছেন। আমার দোষ শুধু এতটুকু ছিল, আমি পেছনের দরজা থেকে ঢোকার চেষ্টা করেছিলাম। স্যারের পছন্দ হয়নি। স্যারের ধারণা আমি স্যারের সাথে তর্ক করেছি, কারণ আমার মনে হয়েছে 3 মিনিট লেটটা স্যার চাইলেই কনসিডার করতে পারেন। স্যারের আমার কথা পছন্দ হয়নি, সেজন্য আমাকে তিনি সেমিস্টারের আগেই ফেল করিয়ে দিয়েছেন। কিন্তু এসবের জন্য আমি কখনোই তার মোটরসাইকেলের ক্ষতি করিনি। পার্কিংয়ে আমার বাইকও থাকে, আমি সেটাকেই গ্যারেজে নিয়ে যাওয়ার জন্য গিয়েছিলাম। একটা তেলাপোকা আমার বাইকের চাকা ফাটিয়ে ফেলেছে। মোতালেব সাথে সাথেই ক্ষিপ্র স্বরে বললেন, শুনেছ কথা? তেলাপোকা কি চাকা ফাটাতে পারে? ও মিথ্যে বলছে। স্যার, আমি মিথ্যে বলছি না। আর আপনি এই মেয়েকে জিজ্ঞেস করতে পারেন আমাকে কি মোটরসাইকেল ধরতে বা ভাঙতে দেখেছে কিনা। সে আমাকে শুধু পার্কিং থেকে বের হতে দেখেছে। বাইকটা একার পক্ষে বের করা সম্ভব হয়নি বলে আমি ওটাকে ওখানে রেখেই বের হয়ে গিয়েছিলাম। তখন ওর সাথে ধাক্কা লাগে। আপনি সিসিটিভি দেখতে পারেন স্যার। সাখাওয়াত প্রাপ্তির দিকে চাইলে সে দৃঢ় স্বরে বলল, আমি পার্কিং থেকে কিছু ভাঙার শব্দ পেয়েই আমি ওদিকে গিয়েছিলাম। তখন আমি ওনাকে দেখেছি। হ্যাঁ, আমি তাদের কিছু করতে দেখিনি, কিন্তু যে শব্দ হয়েছে তাতে আমি শিওর উনি ভাঙচুর করছিলেন। পার্কিংয়ের অন্য কোনো যানের তো ক্ষতি হয়নি, মোতালেব স্যারের মোটরসাইকেল বাদে। তাহলে তো আর সন্দেহের জায়গা থাকে না। প্রাপ্তির কথায় অয়নের চোয়াল শক্ত হল। অয়ন তখন শান্ত স্বরে বলল, কোথাও ভুল হচ্ছে স্যার, আমি এমন কিছু করিনি। এখন শুধু একজনের মুখের কথায় আমাকে শাস্তি দেওয়া হবে যেখানে কোনো প্রমাণ নেই। সে আমাকে স্বচক্ষে কিছু করতেও দেখেনি। আর স্যার তো আমাকে অপছন্দ করেন, কারণ একবার আমার ভুলের জন্য স্যারের পায়ে প্লাস্টার দেওয়া হয়েছিল। নয়তো স্যার শুধু 3 মিনিটের জন্য তিনি আমাকে 4 ক্রেডিটের কোর্সে কেন ফেল করাবেন? আমি আবারও বলছি, প্লিজ সিসিটিভি চেক করুন। মোতালেব রেগে গেলেন, গম্ভীর স্বরে বললেন, এই ছেলে কি বলছো আদৌ বুঝছো তুমি? স্যার, এই ভার্সিটিতে 1000-5 ছাত্রছাত্রী, প্রায় 100-এর ওপর মানুষ পার্কিংয়ের কাছে যাওয়া আসা করে। আমাকেই কেন আপনার দোষী মনে হলো? আর চাক্ষুষ প্রমাণও নেই। আমার ভাগ্নি মিথ্যে বলতে নাকি? এই মেয়ে আপনার রিলেটিভ? এবার সাখাওয়াত শান্ত স্বরে বলল, আচ্ছা, আমরা কেননা সিসিটিভি চেক করি, তাহলেই তো বিষয়টা পরিষ্কার হচ্ছে। অয়নের ঠোঁটে হালকা হাসি দেখা গেল, যা কেউ না দেখলেও প্রাপ্তি ঠিকই দেখল। পিয়নকে বলে কিছুক্ষণের মধ্যেই সিসিটিভির ফুটে জানানো হলো। সময় অনুযায়ী ফাইল অন করা হলো। একটা ফুটেজে দেখা গেল অয়ন সত্যিই তার বাইকটাকে ঠেলছে, সাথে নুহাস আছে। ওই সময় লালবানুর পেছনের অংশটা দেখা যাচ্ছে। কিছুক্ষণ বাদে অয়ন বেরিয়ে গেল, কিন্তু লালবানুর কাছেও সে যায়নি। প্রাপ্তি নিজেও অবাক। সে একবার অয়নের দিকে তাকাতেই অয়নের ফিচেলে হাসিটা দেখল। অর্থাৎ এই ফুটেজের সাথে অয়ন কিছু একটা করেছে। সাখাওয়াত এবার ভিডিও বন্ধ করে বলল, স্যার, অয়ন তো ঠিক বলছে স্যার, ও তো কিছু করেনি। মানে কি? ও কিছু করেনি? তাহলে কি ভূতে আমার মোটরসাইকেলটার এমন অবস্থা করেছে? ভূত তাহলে পাষণ্ডের মতো আমার মোটরসাইকেলকে ক্ষতবিক্ষত করেছে, এটাই বলতে চাও? সাখাওয়াত দীর্ঘশ্বাস ফেলল। মোতালেব অনেক সিনিয়র শিক্ষক, সে তার জুনিয়র, তাই কিছু বলতেও পারছে না। খুব শান্ত স্বরে বলল, স্যার, আপনি ভাবুক হচ্ছেন। আসলেই তো অয়নের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। আপনার শান্তির জন্য আমি ওকে ওয়ার্নিং দিচ্ছি। এরপর সে এমন কিছু করলে তাকে আমি 6 মাসের জন্য রাস্টিকেট করব স্যার। মোতালেব সাহেব প্রসন্ন হলেন না। রেগে মেগে সাখাওয়াতের রুম ছাড়লেন। প্রাপ্তিও দাঁড়িয়ে থাকল না। শুধু যাবার সময় অয়ন ফিসফিসিয়ে বলল, আমার মাথায় ব্রেনই আছে তেলাপোকা। ভূষি তো তোমার আর তোমার মামার। প্রাপ্তির চোয়াল শক্ত হলো, শুধু কঠিন দৃষ্টি বিনিময় ছাড়া কিছুই করতে পারল না। অয়ন যাবার অনুমতি চাইলেই সাখাওয়াত ইসলামের মুখখানা শক্ত হলো। গম্ভীর স্বরে বলল, দাঁড়াও অয়ন, তোমার সাথে আমার কিছু কথা আছে। অয়ন চুপ করে দাঁড়িয়ে রইল। সাখাওয়াত কিছুক্ষণ চুপ করে থেকে গম্ভীর স্বরে বলল, তোমার বাবা ফোন করেছিলেন আমাকে? তুমি তো জানো আমরা কলেজ লাইফের বন্ধু, তাই সে বন্ধুর কাছে তার 2 ছেলের পড়াশোনার অবস্থা জানতে চাইলেন। আমি তাকে সত্যিটা বলতে তিনি হতাশ হলেন। যেখানে এক ছেলে ক্লাসের টপার, একজন যোগ্য সিআর, শিক্ষকরা তার প্রশংসা করতে পিছু পা হন না, সেখানে আরেক ছেলে একটা লুজার, ভ্যাগাডন্ড। অয়নের চোয়াল শক্ত হয়ে গেল। তার মুখ থেকে কোনো কথা বের হলো না। সাখাওয়াত আবার গম্ভীর স্বরে বলল, তোমার বাবা বলেছে তোমাকে যেন আমি একটু কেয়ার করি।
অথচ আজকেই এমন একটা কমপ্লেন। আবরারের চেয়ে তুমি কম কিছু নও, আমিও জানি, কিন্তু জীবনটাকে এভাবে নষ্ট করার কি মানে? আবরারের সিজিপিএ যেখানে 3.78, সেখানে তোমারটা 2.56। আমি তোমার জায়গায় হলে অন্তত লজ্জার খাতিরেই সিরিয়াস হতাম। অয়ন এখনও চুপ। শাখাওয়াত দীর্ঘশ্বাস ফেলল, তারপর ধীর স্বরে বলল, তুমি আমার জন্য একটা কাজ করবে, এটা তোমার পানিশমেন্টও বলতে পারো। নেক্সট উইক একটা ইভেন্ট হবে, আমি চাই ইভেন্টটা তুমি অর্গানাইজ করবে। সেমিনার, প্রেজেন্টেশন এবং কেস স্টাডি সবকিছু আয়োজনের দায়িত্ব তোমার। তুমি একটা টিম লিড করবে। তুমি এখন 3rd ইয়ারে, সো তোমার ইয়ার, তার জুনিয়র 2 ইয়ার সবার সাহায্য নেবে, কিন্তু দায়বদ্ধতা তোমার। মনে রেখো, এই সেমিনারে প্রাক্তনরাও আসবে, সো ইভেন্টটায় যেন কমতি না থাকে। অয়ন কিছুটা বিরক্ত হলো, ভদ্রভাবে বলল, স্যার আমি তো এতটা এক্সপার্ট নই এই সবে। আমার মনে হয় আমাদের যোগ্য সিআর এটাকে ভালো হ্যান্ডেল করতে পারবে। শিখবে, পানিশমেন্ট তো শেখার জন্যই দেওয়া হয়। অয়ন আর কথা বাড়ানোর সুযোগ পেল না। বাধ্য হয়ে একটা উটকো ঝামেলা কাঁধে নিয়ে বেরিয়ে যেতে হলো ডিপার্টমেন্টাল হেড শাখাওয়াত ইসলামের রুম থেকে। বের হওয়ার সময় মন মস্তিষ্কে প্রাপ্তির প্রতি ক্ষোভখানাও ভুলল না। এই সব কিছু প্রাপ্তির জন্য। নিশ্চয়ই এখন আরিফুল শিকদারের কাছেও লালবানুর ইজ্জত হরণের কথা চলে যাবে। ফলে অয়ন রাগে সজোরে দেওয়ালে একটা ঘুষি মারল, কিন্তু রাগ কমল না। তাই মনে মনে স্থির করল, তেলাপোকা, আমার একটা সপ্তাহ বরবাদ করার শাস্তি তো তোমাকে পেতেই হবে। সকালে দেখে প্রথম বর্ষের সিআর দিয়ে গেছে লিস্টটি না দেখেই শিহাবের দিকে ছুড়ে মারল অয়ন। এক রাশ অব্যক্ত বিরক্তি নিয়ে বলল, চেক করো তো তেলাপোকা এই লিস্টে আছে কিনা। শিহাব সূক্ষ্ম নয়নে একটা একটা নাম দেখল। না, প্রাপ্তি মজুমদার নামটি কোথাও পেল না। শান্ত স্বরে বলল, না, নেই। 2nd ইয়ার জানাইনি ওবের? আমি যে বলেছিলাম প্রত্যেকটা 1st ইয়ারকে জয়েন করতে। তখন পলাশ বলল, বলেছে হয়তো, শুনেনি। এরকম কি স্বাভাবিক নয়? পলাশের কথায় অয়ন উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে বলল, চল। নুহা সবাক স্বরে শুধালো, কোথায়? জুনিয়রদের ক্লাসে, এখন তো ব্রেক চলছে, একটু ঘূর্ণি দিয়ে আসি। সিরিয়াসলি? নুহাসের মুখে অকৃত্রিম বিস্ময়। অয়ন আজ অব্দি কখনো জুনিয়রদের রুমে যায়নি, কখনো কোনো জুনিয়রকে ডাকেও নি নিজের কাছে। র‍্যাগ জিনিসটা গ্রুপের অন্যরা দিলেও সে এড়িয়ে গেছে, অথচ আজ নিজে জুনিয়রদের কাছে যাবে। নুহাস তাকে বোঝানোর জন্য বলল, আমি 2nd ইয়ারের সাথে কথা বলছি, ওরা জানিয়ে দেবে যেন আজকের মিটিংয়ে পুরো ক্লাস থাকে। উহু, আমার তো পুরো ক্লাসের দরকার নেই, শুধু একটা তেলাপোকার দরকার, তাই আমি নিজেই যাব। আচ্ছা, তেলাপোকা ক্লাসে কেমন, মানে পারফরমেন্স, অ্যাটেন্ডেন্স ওয়াইজ? শিহাব উত্তরে বলল, শুনেছি পড়াশোনা করে নাকি খুব, যদিও এখনও বোঝা যাচ্ছে না, কিন্তু 1st ইয়ারের সিআর বলল বেশ অ্যাক্টিভ থাকে ক্লাসে। অয়ন বাঁকা হাসল, 2 হাত দিয়ে কপালের উপর পড়ে থাকা চুলগুলো টেনে পেছনে নিল, তারপর বলল, তেলাপোকা এবার ফাঁদে পড়বেই। প্রাপ্তির সামনে মোটা বই, লাইব্রেরি থেকে মাত্র নিয়ে এসেছে। সামনের সপ্তাহ থেকে তাদের ক্লাস টেস্ট শুরু হচ্ছে, তাই পড়াশোনায় কোনো কমতি রাখবে না সে। মামার বাসার অবস্থাটা কেমন থমথমে। শাখাওয়াত স্যারের রুমের সেই ঘটনার পর থেকেই মোতালেব স্যারের মনটা ভালো না। অয়ন নামক ছেলেটিকে শাস্তি না দিতে পারার রাগ তাকে ঘুমাতে পায় না রাতে। লালবানুকে সুস্থ করে নিয়ে এসেছেন, প্রায় 12,000 খরচ গেছে। এ তো বেশি টাকা পুরনো একটি মোটরসাইকেলের উপর খরচ করা হয়েছে বলে নিহার বেগমের মন প্রসন্ন নয়। কিন্তু বুদ্ধিমতী মহিলা এই নিয়ে চিৎকার চেঁচামেচি করেননি। তবে তিনি উঠতে বসতেই সংসারের খরচ খরচা নিয়ে কথা বলেন। মূলত একজন বাড়তি মানুষকে এতগুলো দিন খাওয়াতে হচ্ছে, এই ব্যাপারটি তার সহ্য হচ্ছে না। প্রাপ্তি নিঃশ্বাস ফেললেও তার আপত্তি। এই তো গতকালকের কথা, প্রাপ্তি রাত জেগে পড়ছিল। ঘড়ির কাঁটা তখন 3টের কাঁটায়। মম ঘুমে কাদা। এই মেয়ের কাজ প্রেম করা, খাওয়া আর ঘুমানো। যথারীতি সে প্রেম করার কার্য শেষ করে এখন ঘোড়া বেচে ঘুম। কিন্তু প্রাপ্তির তো ঘুমালে হবে না, রাত জেগে নোট বানানোর বাজে অভ্যেস আছে তার। সে যখন লাইটটা জ্বালিয়ে পড়ছিল, ঠিক তখনই ঘরে প্রবেশ করে নিহার বেগম। শীতল স্বরে বললেন, প্রাপ্তি, কাল সকালে উঠতে হবে, এখন ঘুমিয়ে যাও, বলেই লাইট অফ করে চলে গেলেন। প্রাপ্তির রাগ হলো খুব, বেশি রাগ হলো নিজের বাবার উপর। আজ সে মেয়েদের প্রতি উদাসীন না হলে এই অপমান সহ্য করার মানে হয় না। মামাকে বর্তমানে হলে ওঠার কথা বলতে পারছে না, কারণ লোকটা অয়নের কাছে পরাজিত হয়ে বেশ আহত। এখন তার কাছে নর্মাল কথা বলা মানেই যেন পাপ, উল্টাপাল্টা প্রতিক্রিয়া দেখায়। তাই দাঁতে দাঁত চেপে প্রাপ্তি বসে রয়েছে। তার পড়াশোনাগুলো ক্যাম্পাসেই শেষ করতে হয় তাকে। সকালে তাড়াতাড়ি চলে আসে ক্লাসে, এখানে এসে পড়ে। রাইসার মনটা খারাপ। একটা বান্ধবী জুটেছে, কিন্তু সে একটা যন্ত্রমানবী, তার কোনো বিষয়েই আগ্রহ নেই। সারা দিন বইয়ের মাঝে মুখ ডুবিয়ে রাখে। এই যে ডিপার্টমেন্টের এত বড় ইভেন্ট হবে, মেয়েটির কোনো আগ্রহ নেই, সে নির্বিকার। কতবার রাইসা বলল, চল আমরাও ডেকোরেশনের কাজ করি, আমি ভালো আর্ট করতে পারি।
যাও নাম লেখাও। তুমি লেখাবে না? পাগল, ক্লাসের পর অহেতুকে কে সময় নষ্ট করবে? আমার সময় নষ্ট করার মতো সময় নেই। এত পড়ে কি করবে? এত জেনে কি হবে? মরে গেলে সব শেষ, বলে গলায় বুড়ো আঙ্গুল বুলিয়ে জিভ করল রাইসা। প্রাপ্তি হাসল স্মিত, তারপর বলল, আমার জীবনে এত পুলক নেই গো। আমার বাসায় একজন বাংলা সিনেমার খলনায়ক আছেন, আমার চরম শত্রু, আর তার কিছু চেলাপেলা। আমি তাদের দেখিয়ে দিতে চাই আমি পড়াশোনা করে অনেক কিছু হতে পারি, মেয়ে মানেই বিয়ে করে সংসার করব তেমনটা জরুরি নয়, তাই আমার এত পুলক নেই। খলনায়কটা কে? প্রাপ্তি রাইসার প্রশ্নের উত্তর দিতে পারল না। তার পূর্বেই গটগট করে একদল ছেলেমেয়ে প্রবেশ করল। তাদের আসতে দেখেই ক্লাসের সব ছেলেমেয়েরা গল্পগুজব ছেড়ে সোজা হয়ে বসল। প্রাপ্তি সামনের দিকে তাকাতেই কপালে তীব্র ভাঁজ পড়ল। দুই পকেটে হাত দিয়ে নির্লজ্জ হাসি ঠোঁটে অঙ্কিত করে দাঁড়িয়ে আছে সৌম্য যুবক। তার গভীর গাঢ় দৃষ্টি দেখছে প্রাপ্তিকে। প্রাপ্তির মুখ শক্ত হয়ে গেল, দৃষ্টির ধার বাড়ল। পারলে চোখের আগুন দিয়েই ভস্ম করে দিত এই অসভ্য অয়ন নামক পুরুষকে। অয়ন নাড়ালো ডাইসের ওপর, খুব দায়সারা ভাব তার। মোটা কণ্ঠ ঝংকার তুলল নিস্তব্ধ ক্লাসে। আজ তোমাদের লিস্ট দেখলাম, ৬০ জনে মাত্র ২৫ জন জয়েন করেছ। কেন, পাত্তা দিচ্ছ না নাকি? ডিপার্টমেন্টের এত বড় ইভেন্ট, অথচ ডিপার্টমেন্টের ছেলেমেয়েদের আগ্রহ নেই। কি লাভ? শুধু ক্লাস করলেই যে তোমরা স্কিলে বস হবে এমন কিছু নয়। শুধু বই পড়ে কেউ আইনস্টাইন হয় না। প্রতিটা প্রাণের মধ্যে উত্তেজনা তৈরি হলো। সদ্য ভার্সিটির এত বড় বড় কথা তাদের মস্তিষ্কে ঢুকছে না। অয়ন এবার শীতল স্বরে বলল, এই ইভেন্টের দায়ভার স্বয়ং ডিপার্টমেন্টের হেড শাখাওয়াত স্যার আমাকে দিয়েছে। এখন যদি তোমরা জয়েন না করো, আমি স্যারকে তোমাদের লিস্ট দিব। প্রথম বর্ষেই কি কালার হতে চাও? ইভেন্টে 5টা সেগমেন্ট আছে, আমি প্রত্যেকজনের নাম চাই প্রতিটা সেগমেন্টে। অয়নের হুমকি কাজে দিল। সুরসুর করে সবাই নাম লেখালো। বাধ্য হয়ে প্রাপ্তিকেও নাম লেখাতে হলো। রাইসা তো খুব আনন্দিত। কেস স্টাডি এবং ব্যাকগ্রাউন্ডের দলে যোগ দিল প্রাপ্তি। মনে মনে হাজারো গালি দিল অয়নকে। পুরো 1 সপ্তাহের জন্য তার 4 ঘন্টার জলাঞ্জলি। বিশাল অডিটোরিয়ামে প্রোগ্রামের জন্য স্টেজ তৈরি করা হচ্ছে। অয়ন একটা বেঞ্চের উপর বসে আছে। মাথার উপর চলছে 25 বছর পুরনো ফ্যান। তবুও বিভীষিকাময় গ্রীষ্মের দাপটে অস্থির হয়ে উঠেছে সে। সাদা টি শার্টটা ঘামে গায়ের সাথে লেগে গিয়েছে। সামনে প্রায় 25 জনের মতো প্রথম বর্ষের ছেলেমেয়ে স্টেজের সাজসজ্জার কাজ করছে। এদের মধ্যে প্রাপ্তিও একজন। চোখে মুখে অসীম বিরক্তি। রাইসার জোরের জন্য এই বাজে জিনিসে তাকে নাম লেখাতে হলো। ক্লাস শেষ হয়ে যাওয়ার পরও এই গরমে বাসায় না গিয়ে তাকে বসে থাকতে হচ্ছে, যা অত্যন্ত বিরক্তিকর। তার খিচিয়ে থাকা মুখখানা দেখে এই জ্বালাময়ী গরমের তেজেও শান্তি লাগছে অয়নের। নুহাস একটা খাতা নিয়ে নিজেকে বাতাস করছে। পকেট ভর্তি চুইংগাম কিনে আনতে বলেছে অয়ন, যার কোনো কারণ তার জানা নেই। বিরক্তি নিয়ে বলল, চল না মামা, ক্যাফে যাই, একটু ঠান্ডা শরবত গলায় ঢালি, নয়তো হলে চল, একটু ঘুমায় আসি। এই গরমে এখানে তাল পাড়ার কি মানে? অয়ন ফিচেলে হাসি হাসল, যা দুর্বোধ্য ঠেকল নুহাসের কাছে। অয়ন হাত পা টেনে বলল, দাঁড়া, তোর নিরস দুপুরের রস ঢেলে দিচ্ছি, অপেক্ষা কর। ছি, নোংরা কথা। অয়ন চোখ ছোট ছোট করে তাকালো। নুহাস হাসল। অয়ন তার মাথায় গাঁটটা দিয়ে বলল, এত নষ্ট কেন তুই? আগে জানলে তোকে হজে পাঠাতাম, ভার্সিটির সবার থেকে 1 টাকা করে উঠাতাম চাঁদা, অন্তত তোর নষ্ট ব্রেন সোজা হতো। থামু মামা, সারাদিন মেয়েবাজি তুমি করো আর আমার ব্রেন নষ্ট। কি হিপোক্রিট রে তুই! তোদের নজর লাগছে, তাই তো এখন মেয়েদের দেখলেই অ্যালার্জি হয়। আমাদের নজর লাগছে নাকি তুমি অন্যজনের উপর নজর দিচ্ছ? বলেই প্রাপ্তির দিকে ইশারা করল। অয়ন বিদ্রুপ ভরে হাসল, তারপর বলল, নজর তো মামা দিছি, কিন্তু এই নজর সেই নজর নয়, এই নজর ছোবল নজর। দেখ না সামনে বিনোদন কারে বলে। বলেই উঠে দাঁড়ালো সে। প্রাপ্তি গত আধা ঘন্টা যাবৎ খুব কষ্টে একটা সলার বোর্ড রং করেছে। ঘামে একেবারে ভিজে গেছে সে। ঠোঁটের ওপর নোনা ঘাম জমেছে। খানিকক্ষণ পরপর তপ্ত নিঃশ্বাস ফেলছে। এই পরিশ্রমের জিনিসটা মুহূর্তেই বাতিল করে দিল অয়ন। গলায় তীব্র কাঠিন্য। আমি বলেছিলাম গাঢ় নীল আর সাদা শেডের মধ্যে যেন ভ্যারিয়েশন দেখা যায়। এটা কি বানিয়েছ? আবার করো। প্রাপ্তির ইচ্ছে করলো উঠে বোর্ডটা অয়নের মাথায় ভেঙে ফেলতে, কিন্তু সে সেটা করল না। দাঁতে দাঁত চেপে সহ্য করল, কারণ শাখাওয়াত স্যারের চোখে খারাপ হতে চায় না সে। শিক্ষকদের চোখে উত্তম সারিতে থাকার তীব্র বাতিক তাই গিলে ফেলল রাগ। তার চুলগুলো এলোমেলো হয়ে আছে, গরমে অস্থির হয়ে গেল। কোনো মতে মুষ্ঠবন্দি করে খোপা করল, তারপর আবার লেগে পড়ল কাজে। 3 ঘন্টা বাদে অবশেষে কাজ শেষ হলো। মাথায় পানি দেওয়া প্রয়োজন। চুলগুলো খুলতেই চমকে গেল সে। তার চুলের ভেতর এক গাদা চুইংগাম লাগানো। চুলগুলো খুলতেই চমকে উঠল প্রাপ্তি। তার চুলের ভেতর এক গাধা চুইংগাম লাগানো। এতটাই বাজেভাবে লাগানো যে প্রাপ্তির অর্ধেকের বেশি চুল চুইংগামের আঠায় ঝট পেকে আছে। অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিমূঢ় হয়ে গেল প্রাপ্তি। এমন নয় যে সৌন্দর্য নিয়ে খুব বেশি চিন্তিত, সে কখনোই সৌন্দর্যকে প্রাধান্য দেয় না। তার কাছে সৌন্দর্য কেবল চোখের ধোঁকা। সাধারণত মায়ায় পড়লেই এই ধোঁকায় পড়ে মানুষ, কিন্তু এমন ফাজলামি মোটেই পছন্দ নয় তার। এদিকে তাকে অস্থির হতে দেখে রাইসা শুধালো, কি হয়েছে? আমার চুলে চুইংগাম লাগিয়ে দিয়েছে কেউ, বিপন্ন স্বরে উত্তর দিল প্রাপ্তি। রাগ, ক্ষোভ, দুঃখ, উদ্বিগ্নতা
সব অনুভূতির বিশ্রী পাটাতনে একাকার হয়ে গেছে যেন সে। রাইসা দেখল কাঁধের একটু নিচ থেকে তার চুলে বাজেভাবে জড়িয়ে আছে চুইংগাম। প্রাপ্তি এবং সে এতটাই কাজে ডুবেছিল যে খেয়াল করেনি। রাইসা ব্যগ্রস্বরে বলল, এই চুইংগাম তো ছোটানো যাবে না রে, চুল কাটতে হবে। কিন্তু কথা হচ্ছে কে এমন বিশ্রী কাজটা করল? কে তোমার চুলে এই চুইংগাম লাগিয়েছে? আশেপাশের মানুষগুলোর দৃষ্টি প্রাপ্তির দিকে। অনেকের ঠোঁটে মনোরঞ্জনের তীব্র হাসি, অনেকের চোখে বিস্ময়। তবে সবচেয়ে তীক্ষ্ণ ও সুচালো হাসি ছিল অয়নের ঠোঁটে, অনেকটা পৈশাচিক হাসি। প্রাপ্তির দৃষ্টি এড়াল না তা। রাইসা সবাইকে জিজ্ঞেস করতে লাগল, এই বাজে অমানবিক কাজটা কে করেছে জানা প্রয়োজন। কিন্তু স্বাভাবিক কেউ কি নিজ থেকে বলবে সে করেছে? এর মধ্যে নুহাস ফিসফিসিয়ে অয়নকে শুধালো, এই কামটা তুই করছস? অয়ন ভালো মানুষের মতো বলল, তুই কি আমাকে এত খারাপ ভাবিস? তুই না আমার দোস্ত, এই জন্যেই তোরে হাড়ে হাড়ে চিনি। সত্যি করে বল, এই আকাম তোর মাথা থেকেই আইছে তাই না? শালা তোর চেহারায় হারামিপনার টপকাইতেছে। অয়ন উত্তরে শুধু হাসল। তারপর নুহাস আফসোসের সুরে বলল, বেচারাগুলো, কত ক্ষতি হয়ে গেল। অয়ন বিস্মিত স্বরে শুধালো, কাদের কথা বলছিস? প্রাপ্তির মাথায় ভাড়া থাকা উকুনগুলোর। কতটা খারাপ মানুষ তুই, ছি ছি ছি। এমনভাবে চুইংগাম লাগছে যেন বেচারির চুল কেটে ফেলতে হয়। এখন ওর ভাড়াটি উকুনগুলোকে নতুন বাসা ভাড়া খুঁজতে হবে। ইস রে! অয়ন না চাইতেও হেসে ফেলল। এদিকে প্রাপ্তির স্থির নয়নকে দেখছে। বুঝতে বাকি রইল না এই অমানবিক কাজটা কে করেছে। সেও দমে যাওয়ার মানুষ নয়। ঠিক তৎক্ষণাৎ সাংঘাতিক একটা কাজ করল যা উপস্থিত প্রতিটা প্রাণকে তাজ্জব করে দিল। অয়নের চোখজোড়া বিস্ফারিত হয়ে গেল, চোখ মুখে স্থবিরতা। শুধু সে নয়, উপস্থিত প্রতিটা প্রাণ হতভম্ব। সকলের সম্মুখেই পাশে থাকা কাঁচিটা নিয়ে ঘ্যাচাং করে ঘাড় থেকে চুইংগাম লাগা চুল কেটে ফেলল প্রাপ্তি। তারপর বিদঘুটে একটা হাসি দিয়ে বলল, কথায় আছে, যে নারী নিজ হাতে তার লম্বা চুল কাটতে পারে সে খুন করতেও ইতস্তত করে না। আশা করি যে আমার সাথেই ফাজলামি করেছে সে সাবধান হবে। আমি পরের বার তার গলায় কাঁচি বসাতেও ইতস্তত করব না। কথাটা যেন সবার মাঝেই ভীতি তৈরি করল। নুহাস, শিহাব, পলাশ শুকনো ঢোক গিলল। মনে হলো এখনই যেন তাদের ওপরই আক্রমণ করবে প্রাপ্তি। অথচ অয়নের হতভম্ব চোখজোড়া চকচক করছে। খেলাটা এত সময় ইঁদুর বিড়ালের হলেও এখন সেটা সাংঘাতিক রূপ নিয়েছে। অয়নের ঠোঁটের হাসি বিস্তৃত হল। তার দৃষ্টি মেঝেতে অবহেলায় ফেলে রাখা ওই চুলগুলোর দিকে। ঠোঁট ফাঁক করে খুব ধীরে বলল, জোস। দেওয়ালে টাঙানো ঘড়িতে বড় কাঁটাটা তখন ৮-এর ঘরে। এখন রাত ৮টা বাজে। নিহারের হাতে একটি বড় কাপ ভর্তি লাল চা। তার মাথা ব্যথা করছে। চিরচারিত অভ্যাস, মাথা ব্যথা হলে চা খাওয়া। ইচ্ছে মতো আদা লবঙ্গ দিয়ে চিনি ছাড়া কড়া লিকারের চা। আজও ব্যতিক্রম নয়। তার তীক্ষ্ণ দৃষ্টি একটু পরপর দেখছে ঘড়ির সময়। প্রাপ্তি এখনও বাসায় আসেনি। মেয়েটা ফোন করেও জানায়নি। এমন দায়িত্বজ্ঞানহীনতা মোটেই ভালো লাগে না নিহারের। মুনিরা তো মেয়েকে ঘাড়ের ওপর দিয়েই ক্ষান্ত, যোগাযোগও করে না। আর স্বামীও হয়েছে বনভক্ত। প্রাপ্তি যখন নিজ থেকেই হলে থাকতে চাইছে, এত আপত্তি কিসের বুঝতে পারে না নিহার। এখন রাত ৮টা বাজে, এখনও মেয়ে বাড়িরে ফিরেনি। না জানি কি কীর্তি করছে। অন্যের মেয়ে বাড়ি রাখা বিপদ। কোনো উঁচু নিচু হলে দায়ভার তার ওপর আসবে। নিহারের রাগ হচ্ছে, কিন্তু মার্জিত খোলসে তিনি রাগ দেখাতে পারেন না। ঠিক সেই সময় কলিং বেল বাজল, পরপর ৩ বার। অক্লান্ত যেন ওপারের মানুষ। বিতৃষ্ণা নিয়ে দরজা খুলল নিহার। প্রাপ্তি গটগট করে ঘরে ঢুকল। কোনো দিকে না তাকিয়ে নিজের ঘরে যেতে নিলেই নিহার শান্ত শীতল স্বরে বলল, বড় হয়েছ, কিন্তু এখনও যদি দায়িত্বহীনতার মতো কাজ করো তাহলে কি করে চলে? কটা বাজে এখন? এত রাত কোথায় ছিলে জানার ইচ্ছে নেই আমার, কিন্তু একটা ফোন করে তো জানাতে পারতে মামি, দেরি হবে। প্রাপ্তির মেজাজ অত্যন্ত খারাপ। একেই অয়নের জন্যে তার দিন একেবারে জাহান্নামের মতো কেটেছে। গরমে না খেয়ে টানা অপ্রয়োজনীয় আনপ্রোডাক্টিভ কাজ করেছে, নিজের লম্বা চুল কেটে ফেলেছে, এখন মামির বক্তৃতা। প্রাপ্তি খুব স্বাভাবিক স্বরে বলল, আমি ভার্সিটিতেই ছিলাম মামি, মামাও জানেন, আমি তাকে বলেই এসেছি, তার সাথেই আসতাম, কিন্তু মামার একটু কাজ আছে, তাই উনি আমাকে বাসায় চলে যেতে বলেছেন। আর ইভেন্টের কথাটা গত শুক্রবার রাতে ডাইনিং টেবিলেই জানিয়েছিলাম আপনাকে। আমার যে বাসায় ফিরতে দেরি হবে সেটাও জানিয়েছি, তাই চিন্তা করবেন না। আমি খুব ক্লান্ত, নিজের ঘরে যেতে চাই। নিহারের উত্তরের অপেক্ষা করল না প্রাপ্তি। সত্যিই ক্লান্ত সে। এদিকে নিহার প্রচণ্ড অপ্রসন্ন হল। সহ্যসীমা যেন ধীরে ধীরে ছাড়িয়ে যাচ্ছে প্রাপ্তি ঘরে প্রবেশ করতেই মমর চোখ ছোট ছোট হয়ে গেল। বিস্মিত চোখে বলল, তোমার চুল কই আপু? প্রাপ্তি নির্লিপ্ত স্বরে বলল, কেটে ফেলছি। একা একা? হ্যাঁ। মমর বিস্ময় কাটল না। অনেকক্ষণ চুপ করে থেকে বলল,
আমি তোমাকে পার্লারে নিয়ে যাব। পার্লারে যে কি হবে? প্রাপ্তি অবাক স্বরে শুধালো। মম ঠোঁট বিস্তৃত করে বলল, তোমার বোঝা লাগবে না, তুমি শুধু আমার সাথে যাবে, ব্যাস। মম সত্যি সত্যি একটা পার্লারে নিয়ে এসেছে প্রাপ্তিকে। মেয়েটির জেদের কাছে কেন যেন হার মানতেই হলো। কানের কাছে অতিরিক্ত প্যা প্যা করা মানুষ কার পছন্দ হয়? ফলে মুখে বিতৃষ্ণার রেখা টেনেই এসেছে মমের সাথে। অতিরঞ্জিত জাঁকজমকপূর্ণ স্থান পার্লার। প্রাপ্তি বুঝলো অনেক টাকা খরচ হবে এখানে, ফলে বিব্রত বোধ হচ্ছিল তার। কিন্তু মম কি ছেলে দেবার ব্যক্তি? টেনে টুনে তাকে নিয়ে গেল। এটা প্রথমবার নয় প্রাপ্তির, পার্লারে আগেও এসেছে। ফুপাতো বোনগুলো এক একটা সাজুনে। তার নিজের বোন পায়েলও সাজগোজে অত্যন্ত দক্ষ, তাই 2-3 বার বোনের সাথে জোরপূর্বক আসতে হয়েছে, যদিও তার কাজ ছিল সোফায় বসে থাকা। আজ ব্যতিক্রম। মম তাকে একটি গদি চেয়ারে বসিয়েছে, দাঁড়িয়ে থাকা মহিলাকে কিছু বুঝিয়েছে, যা সে শুনে মাথা নাড়িয়ে আরও অনেক কিছু বলেছে। একটা কথাও মস্তিষ্কে ঢুকল না। একটু পর শুরু হলো অত্যাচার। মহিলা চিরুনি নিয়ে যেন যুদ্ধে লাগল, যুদ্ধ প্রাপ্তির চুলের সাথে। 15 মিনিট পর ক্লান্ত শ্রান্ত স্বরে শুধালো, তুমি চুল আঁচড়াও না কত বছর? 3 দিন আগেই আঁচড়েছিলাম। প্রাপ্তির নির্লিপ্ত স্বর। মহিলা মমের দিকে তাকায়, মম জোরপূর্বক হাসে। মহিলা তার হাতা গুটায়, তার মান ইজ্জতের ব্যাপার। অবশেষে 1 ঘন্টা পর চুল ওয়াশ করে কেটে স্টাইল করে দিল। প্রাপ্তি আয়নায় নিজের চুল দেখল। না, মন্দ না, ভালোই। কিন্তু এই এত কারুকাজ কি আদপি থাকবে? বিল দেখে আকাশ ভাঙল প্রাপ্তির ওপর। চুল কাটল তার, আর সেই বিল 2000? এমন হয়? মম বলল, চিন্তা করো না, ভাইয়া টাকা দিয়েছে। মিরাজ ভাই টাকা দিয়েছে ব্যাপারটি মোটেই ভালো লাগলো না। প্রাপ্তি ঠিক করলো টাকা ফেরত দিবে। বাসায় প্রাপ্তির চুল কাটার প্রশংসা হলো। প্রাপ্তির নিজেরও ভালো লাগছে। কেমন হালকা হালকা ভাব, সিনিয়র ভাই একটা উপকারই করেছে। চুলগুলো বিরক্তি লাগছিল, হয়তো চুইংগাম না লাগালে প্রাপ্তি নিজেই কেটে ফেলত। এসবে অপ্রসন্ন হলেন অবশ্য নিহার বেগম। মিরাজের এই বাড়াবাড়ি চক্ষুশুল লাগছে। অন্যদিনের মতো আজকের সকালের সূচনা হলো চরম ব্যস্ততার সাথে। অনুষ্ঠান শুরু হবে সকাল 9টায়। অয়ন এখানে উপস্থিত সেই 7টা থেকে। সব কিছু আপাতত খুব ভালোই চলছে। একটু পর অতিথি আসা শুরু করবে। ভিসি, ডিন, হেড সবার আসার সময় হয়ে গেছে। এসডব্লিউসি এর ডিরেক্টরের কল এসেছে 2বার। গতরাতে কাজ শেষ হয়েছে, এখন অবধি কোনো কিছুর কমতি রাখেনি সে। আরেকবার মাইক সাউন্ড বক্স চেক করল নুহাস। এর মধ্যেই চিন্তার মেঘ বয়ে আনল শিহাব। ছুটে এসে বলল, আমাদের এখনই একটা মেয়ে উপস্থাপক লাগবে, সাইমার জ্বর, ও আসছে না। কথাটা বিস্ফোরণের মতো কাজ করল যেন। একই চিন্তায় ঘুমহীন রাত্রি যাপন করেছে অয়ন। চোখ লাল হয়ে আছে। তার সাথে উপস্থাপনা করার কথা ছিল সাইমার। এখন জুনিয়র পাবে কোথায়? হুট করেই একটা নাম স্মরণ হলো, কারণ উপস্থাপনার পুরো স্ক্রিপ্ট যে লিখে দিয়েছে তার পক্ষেই সম্ভব এত তাড়াতাড়ি সবকিছু ম্যানেজ করা। সাথে সাথেই সে বলল, যে স্ক্রিপ্ট লিখেছে ওরে ডাক দে, এক্ষুনি। পলাশ আর শিহাব মুখ চাওয়াচাওয়ি করল, তাদের মুখ খালা ম্লান। নুহাস রয়ে শয়ে বলল, সে কি সাহায্য করবে? মানে কি, এত কষ্ট করার পর সব মাটি করে দিব নাকি? আর কে সে, কেন সাহায্য করবে না? কারণ তুই 3 দিন আগে মাইয়াটা চুল কাটাই দিছস। নুহাসের উত্তরে বুঝতে বাকি রইল না মানুষটিকে। অয়ন ধপ করে বসে পড়ল। আর তো উপায় নেই, কিন্তু তেলাপোকা কি আদৌ শুনবে কথা? প্রাপ্তির মুখে একটা পাউরুটির অর্ধ খাওয়া অংশ। কেস স্টাডির প্রেজেন্টেশন প্রস্তুত করছে সে। তার সম্পূর্ণ মনোযোগ তার কাজে। প্রাপ্তির ল্যাপটপ নেই, এটা মিরাজ ভাইয়ের পুরনো ল্যাপটপ। অনেক পুরনো হওয়ায় শুধু চার্জ শেষ হয়ে যাচ্ছে। বিরক্তি আরও বাড়ছে। একটা লাইন টাইপ করেই সেভ করতে হচ্ছে। এর মধ্যেই গাঢ় পুরুষালী কণ্ঠ কানে এলো, আমার একটা সাহায্য দরকার। প্রাপ্তি চোখ তুলে তাকালো, মুখে চরম বিরক্তি। এক নজর দেখে আবার কাজ শুরু করলো। অয়নের মাঝে তীব্র জড়তা। সে কিনা এই মেয়েটার হাতে পায়ে ধরতে এসেছে, কিন্তু উপায় নেই, তাই কণ্ঠ নরম হলো। খুব কোমল স্বরে বলল, সেদিনের জন্য সরি, এক্সট্রিমলি সরি। দেখো, লুকোচুরির কিছু নেই। আমরা দুজন দুজনকে অপছন্দ করি, কিন্তু আজকের দিনের জন্য এই পছন্দ অপছন্দগুলো তুলে রাখা যায় না। তুমি আগামীকাল থেকে আবার আমার ওপর ক্ষোভ পুষে রেখো। প্রাপ্তি এবার পূর্ণ দৃষ্টিতে চাইল অয়নের দিকে। মুখে হাত দিয়ে কিছুক্ষণ চেয়ে রইল। দাম্ভিক সিনিয়র ভাইয়ের এমন খাবি খাওয়া চেহারা তাকে আনন্দ দিচ্ছে। প্রাপ্তি অনুভব করল সে শত্রুর কষ্টে আনন্দ পায়। অবশ্য পাওয়াই উচিত। শত্রু যদি এমন ইম্যাচিওর সিনিয়র ভাই হয়, তার কষ্টে আনন্দ পাওয়া খুব মন্দ কিছু নয়। তাই সে ফিচেলে হেসে বলল, হাতি আবার তেলাপোকার কাছে এসেছে দেখি। বেশ, আমি সাহায্য করব, কিন্তু একটা শর্তে। অয়নের চোখ কুঁচকে গেল। ভারী স্বরে শুধালো, কি শর্ত? সবার সামনে এখানে হাঁটু গেড়ে বসে হাত জড়ো করে বলতে হবে, প্রাপ্তি প্লিজ হেল্প মি, তুমি ছাড়া আমি অপারগ, প্লিজ প্লিজ, আমি কখনো আর তোমাকে উত্ত্যক্ত করব না। এখন আমার সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে বলতে হবে, প্রাপ্তি প্লিজ হেল্প মি, তুমি ছাড়া আমি অপারগ, প্লিজ প্লিজ, আমি কখনো আর তোমাকে উত্ত্যক্ত করব না, আমাকে ক্ষমা করে দাও। অয়নের দৃষ্টি সুচালু হলো, চোয়াল শক্ত হলো, তার দৃষ্টিতে রাগ স্পষ্ট। অথচ প্রাপ্তি নির্বিকার।
সে গালে হাত দিয়ে তাকিয়ে রয়েছে অয়নের চোখের দিকে, নির্লিপ্ত তার ভাবভঙ্গি। অনেকগুলো চোখ তাদের দেখছে, সেই চোখে অসীম আগ্রহ এবং কৌতূহল। প্রাপ্তি ভার্সিটিতে ভর্তি হবার পর থেকেই সে অজান্তেই জনপ্রিয় হয়েছে। হয়তো ব্যাপারটি নেগেটিভ পাবলিসিটি, কিন্তু নেগেটিভ পাবলিসিটিও পাবলিসিটি, তাই অয়নকে তার সাথে কথা বলতে দেখা না চাইতেও একটা আলোচনার বিষয়। অয়ন বিষয়টা বুঝতে পারল, তাই নিজেকে সামলালো। ভার্সিটিতে তার একটা আলাদাই ইমেজ রয়েছে, সেই ইমেজটা নষ্ট হয়ে যাবে এক লহমায়। সবসময় হাসি ঠাট্টা করা মিষ্টিভাষী সিনিয়র ভাইয়ের প্রতিমূর্তির সাথে রাগী রগজটা অয়নের ভাবমূর্তিটা ঠিক যায় না। 3 বছর সে খুব চমৎকারভাবেই নিজের একটি মেকি চিত্র অঙ্কন করে রেখেছে। নিজেকে সামনে হালকা সরে বলল, তুমি এটাই চাও? মাথা ঠিক আছে? চুল কাটার পর থেকে আমার মাথা রকেটের গতিতে চলছে। আপনার মতো ফাজিল হলে এত সময় আপনার কল্লা কেটে ফেলতাম। আপনার ইগো আইফেল টাওয়ার হলে আমার ইগো বুর্জ খলিফা। যদি আমি তোমার কথা না শুনি, দূরে যায় মরেন, আমার অনেক কাজ আছে। বলেই সে তার ল্যাপটপের কিবোর্ডে আঙ্গুল বসালো। চশমাটা নাকের উপর একটু ভালো করে ঠেলে কাজে মনোযোগী হলো। ঠিক তখনই অয়নের আকুল স্বর কানে এলো, প্রাপ্তি, প্লিজ হেল্প মি। তুমি ছাড়া আমি অপারগ। প্লিজ প্লিজ, আমি কখনো আর তোমাকে উত্ত্যক্ত করব না। আমাকে ক্ষমা করে দাও। প্রাপ্তি কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অয়নের দিকে। সে হাঁটু গেড়ে বসেছে, হাত জোড় করা, মুখ শক্ত। কথাগুলো মোটেই সে মন থেকে বলছে না। প্রাপ্তির বাঁকা হাসি প্রশস্ত হলো। গাল ফুলিয়ে একটা নিঃশ্বাস ফেলে বলল, যদিও আমার অন্তরের জ্বালা কমেনি, তবু অ্যাটলিস্ট শান্তি শান্তি লাগছে। ইগোইস্টিক মানুষের ইগোর দেওয়ালে আঘাত হানলে আমার পৈশাচিক আনন্দ হয়। বলেই উঠে দাঁড়ালো প্রাপ্তি। মাটিতে হাঁটু গেড়ে বসে থাকা অয়নের দিকে একটু ঝুঁকে বলল, নেক্সট টাইম আমার পেছনে লাগার সময় আজকের দিনটার কথা যেন মনে থাকে সিনিয়র ভাইয়া। অয়ন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে প্রাপ্তির দিকে। কঠিন স্বরে বলল, আই হেট ইউ। আই কোনসা লাভ ইউ। উঠুন, সেমিনার শুরু হবে। অয়ন উঠে দাঁড়িয়ে জিন্স ঝাড়তে ঝাড়তে বলল, তুমি রেডি হয়ে আসো। আমি রেডি। অয়ন চোখ পাকালো, দাঁতে দাঁত পিষে বলল, তুমি এভাবে উপস্থাপন করবে? তো এখন কি আপনার জন্য আমি এখানে শাড়ির দোকান খুলব, নাকি আপনি ঢাকায় জামদানি কিনে দেবেন? আমার কাছে কোনো শাড়ি নেই। স্টিল একটু প্রেজেন্টেবল তো হবা। আমি প্রেজেন্টেবলই আছি। আহা, চেঁচাচ্ছেন কেন? তোমাকে আছাড় দিতে মন চায় আমার। আপনার এত ডিমান্ড কেন? অদ্ভুত। অয়ন চুল টেনে ধরল। এই মেয়েকে বোঝানো তার কর্ম নয়। দাঁতে দাঁত পিষে বলল, ইউ আর ইম্পসিবল। এর মধ্যে রাইসা আমতা আমতা করে বলল, আমার কাছে শাড়ি আছে, আমি প্রাপ্তিকে রেডি করে আনছি। এতটা সময় সে চুপ করে দেখেছে শুধু এই দুজনের যুদ্ধ, আর না পেরে বলেই বসল। প্রাপ্তি তার দিকে তাকাতেই সে প্রাপ্তির বাহু নিজের হাতের ফাঁকে নিল। অয়নকে বলল, ভাইয়া, আমাদের 20 মিনিট টাইম দিন। শেষবারের মতো সব কিছু দেখে নিল অয়ন। তার চিন্তা একেবারেই কমছে না। প্রাপ্তি স্টেজে কথা বলতে পারবে তো? যদিও বেশিরভাগ লাইন অয়নকেই বলতে হবে, তবুও ভয় কাটছে না। প্রাপ্তিকে দেখে মনে হয় না সে কখনো স্টেজে উঠেছে। গতবার এমন একটি মেয়ের সাথে উপস্থাপনার দায়িত্ব পেয়েছিল অয়ন। মেয়েটা শেষ সময় সব উল্টোপাল্টা করে ফেলেছে। মানুষ দেখে ঘাবড়ে গিয়েছিল, কিছু তো বলতেই পারেনি। উপর থেকে আতঙ্কে স্টেজেই শাড়িতে পা পিছলে পড়ে গিয়েছিল। অয়ন এমন কিছু চায় না, এর থেকে একা করলেই তো হতো। কিন্তু ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে 2 জন উপস্থাপক অনিবার্য। শিহাব নিজের ক্যামেরা ঠিক করতে করতে বলল, কিরে, তোর পার্টনার কই? আরেকবার ওই মাইয়াকে আমার পার্টনার বললে একেবারে তোকে খাজার গেটে বেঁধে বিচুটি পাতা ঘষে দেব। শিহাব বুঝল অয়নের মেজাজ অন্তত খারাপ। অবশ্যই এটার আরেকটি কারণ আছে। আজ অনুষ্ঠানে তার বাবা আরিফুল শিকদারও উপস্থিত থাকবে। হয়তো এ কারণেই সে এতটা চিন্তিত। বন্ধুরা কথা বাড়ালো না, তাদের চোখ অডিটোরিয়ামের দরজার দিকে। এর মধ্যেই দরজা খুলে প্রবেশ করল প্রাপ্তি। নুহাস, শিহাব এবং পলাশের মুখ হাঁ হয়ে গেল। হুট করে মনে হলো তারা কোনো সিনেমার দৃশ্যে পৌঁছে গেছে। দরজা নিয়ে যে প্রবেশ করছে সে কোনো সিনেমার নায়িকা। নুহাস হতভম্ব স্বরে শিহাবকে শুধালো, প্রাপ্তি কি প্লাস্টিক সার্জারি করে আসবো? রোকেয়া হলে কি এখন প্লাস্টিক সার্জারিও হয়? যুগ আগায় গেছে, অনেক কিছুই হতে পারে। নুহাসের কথায় সায় দিল বাকি দুজন। প্রাপ্তিকে সত্যি চেনা যাচ্ছে না। দলামোচা, না ইস্ত্রি করা, কটকটে রঙের জামা পরা মেয়েটাকে এমন পরিপাটি রূপেও কখনো দেখতে পারবে সে তো কসমিন কালেও ভাবেনি। ক্রিম কালারের জমিনের উপর লাল কারুকাজের একটি সুতি শাড়ি পরেছে প্রাপ্তি। ছিপছিপে গড়নের মেয়েটাকে শাড়িতে বেশ মানিয়েছে। প্রাপ্তির গায়ের রঙে ক্রিম কালারটা মিশে গিয়েছে। চুলগুলো স্ট্রেট করে দিয়েছে রাইসা। শুষ্ক ঠোঁটে হালকা বাদামি লিপস্টিক।
মোটা চশমার জন্য বোঝা যাচ্ছে না সে কি কাজল দিয়েছে কিনা। একেবারে হালকা সাজে তাকে শুধুই সুন্দর নয়, কেমন কাব্যিক লাগছে, অনেকটা বর্ষায় ভেজা স্নিগ্ধ সিন্ধু পুষ্প। অয়ন স্টেজের উপর ছিল, তার সামনে ক্রিপ্ট। প্র্যাকটিস করতে করতেই থেমে গেল, স্থির নয়নে কিছুক্ষণ তাকিয়ে রইল প্রাপ্তির দিকে। প্রাপ্তি তার পাশে দাঁড়িয়ে বলল, শুরু করেন। অয়ন তখনও তার দিকেই তাকিয়ে রইল, নির্বাক দৃষ্টি। প্রাপ্তি তার স্থির চাহনি দেখে তুড়ি বাজিয়ে বলল, প্র্যাকটিস করবেন না? তোমার স্ক্রিপ্ট কোথায়? আমার মাথায়। প্রাপ্তি এই প্রথম সবাইকে চমকে দিল। মেয়েটাকে যেমন ভেবেছিল প্রাপ্তি মোটেই তেমন নয়, তার মধ্যে কোনো জড়তা নেই, বরং অনুষ্ঠান শুরু হবার পর উপস্থাপনার সময় একটা মুহূর্তের জন্য তাকে আত্মবিশ্বাসহীন কিংবা অপ্রস্তুত লাগেনি। স্বতঃস্ফূর্তভাবেই সে উপস্থাপনা করেছে। পলাশ ছবি তুলছিল, একটা ছবি তুলে সে নুহাসকে দেখালো। নুহাস হাসতে হাসতে বলল, আমাদের জনদরদি প্রেমিকা বাবাজি তেলাপোকায় হারিয়ে গেছে। ছবিটায় অয়ন প্রাপ্তির দিকে তাকিয়ে রয়েছে, তার দৃষ্টি কোমল, ঘোর লাগা। সেমিনার শেষ হলে অয়ন প্রাপ্তির সাথে কথা বলতে চাইল, কিন্তু তার পূর্বে প্রাপ্তি তার শাড়ির কুচি ধরে দৌড় দিল। সে এক প্রকার দৌড়ে অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। অয়ন তার দিকে চেয়ে রইল। শাড়ি করে কোনো মেয়ে এমন দৌড় দিতে প্রথম দেখল। মনে হচ্ছে সে অলিম্পিকের গোল্ড মেডেলের জন্য ছুটছে। অয়ন দীর্ঘশ্বাস ফেলল, মনে মনে বলল, ওয়ান্সে তেলাপোকা অলওয়েজে তেলাপোকা। অনুষ্ঠান খুবই সুন্দরভাবে শেষ হলো। ডিপার্টমেন্টের অনেক প্রাক্তন ছাত্ররা এসেছে। তারা এখন খুব বড় বড় ফার্মে চাকরি করে, কেউ কেউ ইঞ্জিনিয়ারিং ছেড়ে সরকারি চাকরি করছে। শাখাবাদ অয়নকে ডাকায় অরণ সেখানে গেল। যতজন প্রাক্তন এসেছেন সবাই সেখানে জড়ো হয়ে আছেন। সবাই বেশ প্রশংসা করল তার এই আয়োজনের। একমধ্যেই শাখাবাদ হোসেন বলল, বুঝতে হবে, আরিফের ছেলে। কিরে আরিফ, ছেলেকে অ্যাপ্রিসিয়েট কর। অয়নের মুখ থমথমে হয়ে গেল, চোখ তুলে তাকালো সে। সেখানে সবার সাথে আরিফুল শিকদারও দাঁড়িয়ে আছেন। ৫৫ বছরের একটি উঁচু লম্বা শুভ্র একটি মানুষ। পুরু গোফের জন্য উপরের ঠোঁটটা দেখা যাচ্ছে না, ক্ষুরধার দৃষ্টি। বয়স হয়ে গেলেও শরীরের মধ্যে এখনও বার্ধক্যের কোনো অস্তিত্ব নেই। পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। তার ভাবভঙ্গিতেই একটি আধিজাত্যের প্রলেপ আছে। গুরুগম্ভীর তার বচনভঙ্গি। খুব কথা বলতে ভালোবাসেন না, সেটা বোঝা যায় তার চাহনিতেই। বন্ধুর এমন কথায় তিনি খুব একটা প্রসন্ন হলে বলে মনে হলো না। তবুও গম্ভীর স্বরে বললেন, ভালো কাজ করেছ। ব্যাস এইটুকুই। অয়ন হতাশ চোখে বাগার দিকে চাইল। আরিফুল আর কিছুই বলল না। অয়ন শাখাওয়াতকে বলল, স্যার, আমাদের আরও অনেক সেগমেন্ট রয়েছে, আমি সেগুলো দেখে আসছি। ওকে, যাও। অয়ন অপেক্ষা করল না, এক প্রকার ছুটেই বেরিয়ে গেল, অডিটোরিয়াম থেকে বেরিয়ে গেল। যাবার সময় শুনতে পেল আরিফুল শিকদারের কণ্ঠ, আবরারকে দেখতে পাচ্ছি না, ও কিছুতেই পার্টিসিপেট করছে না। ৩ নম্বর বিল্ডিংয়ের এক কোনায় দাঁড়িয়ে আছে অয়ন, সাথে কোনো বন্ধুরা নেই। হাতের ফাঁকে জ্বলছে একটা বেনসন। অয়ন সিগারেটটা টানছে না, সে তাকিয়ে আছে গ্রিলের ফাঁকে। বিল্ডিংয়ের পেছনে বিশাল মাঠ, এটা ভার্সিটির পেছনের জায়গা। সেখানে গোল করে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে ছেলেমেয়েরা। গিটারের টুংটাং শব্দ আর মিশ্র কিছু গলা কানে আসছে। বিষণ্ণ চোখে সেই গোল করে বসে থাকা ছেলেমেয়েদের দিকে তাকিয়ে রইল অয়ন। বিকেলের সূর্যটা পশ্চিমে ঢলে পড়েছে। আজ বহুদিন পর কেমন যেন একা লাগছে নিজেকে। মনে হচ্ছে এই কোলাহল জানমানবের মধ্যেও তার কেউ নেই। এই অনুভূতিটা সচরাচর অয়নের হয় না। সর্বদা সে বন্ধুদের সাথে ব্যস্ত থাকে, কেউ না কেউ তার সাথে কথা বলার থাকেই, কোনো অপরিচিত কেউ কিংবা পরিচিত। কারণ না কারোর সাথে তার কথা হয়ই, তাই এই একালা অনুভূতিটা তার ঠিক অনুভব হয় না। আজ হচ্ছে। প্রায় ৪ সপ্তাহ পর দেখে হয়েছে আরিফুল শিকদারের সাথে আজ। অথচ লোকটি নিস্পৃহ। আরিফুল সরকার বরাবরই নিস্পৃহ, অন্তত অয়নের বেলায়। অয়ন তার চোখে বরাবরই অযোগ্য। হয়তো অয়ন কখনো যোগ্যতা পরীক্ষা করতে চায়ওনি। না, চাইনি বলতে ভুল হবে, সে বহুবার চেয়েছে, কিন্তু বাবার সেই এক্সপেকটেশন সে কখনো পূরণ করতেই পারেনি। আবরারের মতো হতে পারেনি। দীর্ঘশ্বাস ফেলল অয়ন। আঙুলের ফাঁকে জ্বলতে থাকা সিগারেটটা ফেলে দিল অয়ন। তারপর করিডরে হাঁটতে শুরু করল। ঠিক তখনই মৃদু চিৎকার শুনতে পেল, কেউ আছেন? দরজাটা খুলুন প্লিজ। কণ্ঠটা লেডিজ বাথরুম থেকে আসছে। বিল্ডিং ফাঁকা, শুক্রবার বিধায় খুব একটা মানুষ নেই। এই মুহূর্তে লেডিজ বাথরুম থেকে মেয়েলি স্বর শুনে একটু খটকা লাগলো অয়নের। সে বাথরুমের দিকে গেল। বাথরুমের ভেতরে যেতেই দেখল কেউ ভেতর থেকে দরজা ধাক্কাচ্ছে। বাথরুমের দরজাটা বাহির থেকে আটকানো, ছিটকিনির হ্যান্ডেলটাও ভাঙা। অয়ন কৌতূহলী স্বরে শুধালো, কে তুমি? আমি প্রাপ্তি মজুমদার, ফার্স্ট ইয়ার। অরণ কৌতূহলী স্বরে শুধালো, কে তুমি? আমি প্রাপ্তি মজুমদার, ফার্স্ট ইয়ার। প্রাপ্তির উৎকণ্ঠা ভরা স্বর শুনতেই অয়ন ঈষৎ চমকাল। তেলাপোকা এখানে কি করে আটকা পড়ল? সকালের পর থেকে মেয়েটাকে একটিবারই দেখেছিল অয়ন। যখন খাবার ডিস্ট্রিবিউট করা হচ্ছিল তখন মেয়েটিকে আবরারের সাথে দেখেছিল অয়ন। আবরার এবং সে কেস স্টাডি সেশনের পার্টনার। শুধু তাই নয়, তারা জিতেছেও। অবাক করার ব্যাপার নয়, আবরার অয়নের মতো নয়, অয়নের ঠিক উল্টো স্বভাব তার।
বন্ধুবান্ধব নেই, পড়াশোনায় অতিরিক্তই মনোযোগী, সুতরাং তার পক্ষে কেস স্টাডির প্রতিযোগিতায় জেতা কঠিন ব্যাপার নয়। কিন্তু কথা সেটা মোটেই নয়। কথা হচ্ছে মেয়েটা এখানে কি করছে। অয়ন সন্দিহান স্বরে বলল, তুমি এখানে কি করছো? প্রাপ্তি কণ্ঠটা এবার যেন চিনতে পারল। একটু থেমে বলল, বাথরুমে তো আর নাচতে আসেনি, বাথরুম করতেই এসেছি, কিন্তু কারা যেন আমাকে আটকে দিয়েছে। প্রাপ্তির গলা শুকিয়ে আসছে, গরমে ঘামছে সে। প্রায় আধা ঘন্টার মতো সে এখানে আটকে আছে। প্রতিযোগিতা শেষে ওয়াশরুমের জন্য এখানে আসা। অডিটোরিয়ামের ওয়াশরুমটা খালি ছিল না, তাই একাডেমিক ভবনে আসা। একমাত্র দোতলার লেডিজ ওয়াশরুমটাই খোলা ছিল, তাই প্রাপ্তি সেটাই ব্যবহার করে। সেখানে আরও কিছু মেয়েও ছিল। মেয়েগুলোকে প্রাপ্তির চিনতে খুব কষ্ট হয়নি। ভার্সিটির প্রথম দিন তারাই তাকে র‍্যাগ দেবার চেষ্টা করেছিল। তাদের মধ্যে বিন্তিও ছিল। বিন্তি কিছু নিয়ে কথা বলছিল। প্রাপ্তিকে দেখেই তারা চুপ হয়ে গেল। সেই সাথে তীক্ষ্ণ চোখে তাকিয়েছিল। তাদের দৃষ্টি অপ্রস্তুত করল যদিও, কিন্তু প্রাপ্তি বেশি গা করল না। বাথরুম করে দরজা খুলতে যাবে, তখনই খেয়াল করল বাহির থেকে দরজাটা আটকানো। তখন থেকে গলা ফাটিয়েই যাচ্ছে, কিন্তু কেউ দরজা খুলেনি। রাইসাকে যে ফোন করবে তারও উপায় নেই। তার ফোন, ব্যাগ সব রাইসার কাছে। যদিও তাকে বলে এসেছে, কিন্তু বোকা মেয়েটা আদৌ খোঁজ করবে কিনা সন্দেহ। প্রাপ্তি নিশ্চিত এই কাজটা ওই বদ সিনিয়রগুলোর। মানুষের খেয়ে কাজের কত অভাব সেটা এই মেয়েগুলোকে না দেখলে কখনো বিশ্বাস করত না প্রাপ্তি। খুব অধৈর্য গলায় বলল, দরজাটা কি খুলবেন আপনি? দরজাটা অয়ন ভালো করে ছিটকিনিটা দেখল। ছিটকিনি ভাঙা, হ্যান্ডেলটাই নেই। এই দরজাটা খুলতে গেলে ছিটকিনি ভাঙতে হবে। অয়ন দরজাটা দেখে বাঁকা হাসল। হিনহিনে সরে বলল, দরজা আমি খুলে দিতেই পারি, কিন্তু একটা শর্ত আছে। প্রাপ্তি চুপ করে গেল। অয়নের মুখে শর্তের কথাটা শুনতেই বুঝতে বাকি রইল না এই বদ সিনিয়র ভাই ঠিক কী শর্ত রাখবে। নিশ্চিত সকালের কাজের শোধ নিবে। অয়নকে চিনতে তার বাকি নেই। রীতিমতো দাম্ভিক, অহংকারী, আলালের ঘরের দুলাল স্বভাবের পুরুষ। তার কাজই খালি মানুষকে যন্ত্রণা দেওয়া। প্রথমে মামার লাল বানু, তারপর প্রাপ্তির চুল, এখন শর্ত। অয়ন উত্তর না পেয়ে দরজাতে টোকা দিল। বলল, তেলাপোকা কি মরে টরে গেলে নাকি? এখন মরো না প্লিজ, আমি যাওয়ার পর মরো। তোমার মামার কোনো গ্যারেন্টি নেই, আমার নামে খুনের মামলা করে দিতে পারে। আমি বাবা এসব ঝামেলাতে নেই, ভালো ছেলে আমি। প্রাপ্তি, এত কথা বলার এনার্জি পান কোথায়? আমি কি তোমার মতো অপুষ্ট? ভাত খাই 2 বেলা, 1 বেলা পরোটা। মরে যান তো প্লিজ। অকৃতজ্ঞ মেয়ে, আমি মরে গেলে 2 দিন এই বাথরুমেই আটকা থাকবা। ক্লাস রবিবার। এখন বলো, শর্তে রাজি? রাজি হলেই আমি দরজা খুলব, নয়তো মর, আমার কি? প্রাপ্তি চুপ করে রইল। সে কখনোই এই বদ সিনিয়র ভাইয়ের সামনে মাথা নত করবে না, মরে গেলেও না। অনেক কষ্টে পয়েন্ট সমান করেছে সে, মোটেই জিততে দেবে না এই অহংকারী ছেলেটাকে। প্রাপ্তির সাড়া না পেয়ে অয়ন আফসোসের সুরে বলল, সুযোগ দিয়েছিলাম, তুমি নিলে না, কি করার? সন্ধে হচ্ছে, আমি যাই, গুড নাইট তেলাপোকা। কথাটা শোনার পরই পায়ের শব্দ শোনা গেল। সিনিয়রটা সত্যি চলে গেল? কতটা অকৃতজ্ঞ। সকালে প্রাপ্তি সাহায্য করল, অথচ একটা ধন্যবাদ তো দিলই না, এখন সাহায্যও করল না। প্রাপ্তির এমন স্বার্থপর মানুষের মুখ দ্বিতীয়বার দেখার ইচ্ছে নেই। একদম নীরবতা, কোনো শব্দ নেই মানুষের। প্রাপ্তি দীর্ঘশ্বাস ফেলল। সত্যি সত্যি 2 দিন বাথরুমেই আটকে থাকতে হবে? ছোটবেলায় একবার ছুটির ঘণ্টা সিনেমাটা দেখেছিল প্রাপ্তি। সিনেমাটা মস্তিষ্কের প্রতিটা কোষে একেবারে ছেপে গিয়েছে। সেই থেকে কোনো জায়গায় আটকে যাওয়া ব্যাপারটাকে খুব ভয় পায় প্রাপ্তি। অজান্তেই ঘামতে লাগল। ভয় করছে। বাথরুমের লাইটটা ঠিকমতো জ্বলছে না। এই অন্ধকারে জনশূন্য বিল্ডিংয়ে কি করে থাকবে প্রাপ্তি? মামি এই নিয়ে নিশ্চিত একটা গণ্ডগোল পাকাবেন। মামি শুধু ছুতো খুঁজেন, কখন প্রাপ্তিকে 2 কথা শোনালো যায়। অনেকগুলো চিন্তা একসাথে হানা দিল প্রাপ্তির মস্তিষ্কে। প্রাপ্তি নিজেকে নিজে সান্ত্বনা দিল, রিল্যাক্স রিল্যাক্স, কিচ্ছু হয়নি, কিচ্ছু না, থিঙ্ক থিঙ্ক। প্রাপ্তি মনে মনে ঠিক করল সেই ধাক্কা দেবে, একটা সময় ছিটকিনি খুলেও যেতে পারে। ঠিক তখনই ধারাম করে একটা শব্দ হলো আর দরজাটা খুলে গেল। প্রাপ্তির মনে চেপে থাকা ভয়টা কেটে গেল মুহূর্তেই। দরজাটা খুলতেই দেখল অয়ন বুকে হাত বেঁধে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার ঠোঁটে দুষ্টু হাসি। প্রাপ্তির হতভম্ব মুখটা তাকে আনন্দ দিচ্ছে। প্রাপ্তি বাথরুম থেকে বেরোতেই বলল, জনদরদি মানুষ আমি, কোমল হৃদয়, তাই তোমার উপর দয়া হলো। আমি কি আপনার দয়া চেয়েছি? মাঝে মাঝে একটু সওয়াব কামাতে ইচ্ছে হয়, জান্নাতে হুড়পড়ি পাওয়ার চান্স বেড়ে যায়। তুমি বুঝবা না, অনেক হাই থটের ব্যাপার স্যাপার। যাক, মনে রেখো, এই অয়ন ভাই তোমাকে আজ বিপদ থেকে রক্ষা করেছে। আমাকে এখন থেকে স্যার বলবা, ঠিক আছে খুকি? প্রাপ্তি চোখ মুখ খিচিয়ে তাকিয়ে রইল অয়নের দিকে। অয়ন তার ক্ষিপ্ত দৃষ্টিতে পাত্তা দিল না। পকেটে হাত ঢুকিয়ে হাঁটতে শুরু করল। তারপর আবার একটু থেমে বলল, কি হলো, এখানেই থাকার চিন্তাভাবনা আছে নাকি?
শুনেছি এই বাথরুমে ভূত আছে, থাকতে হলে থাকো, আমার কি। প্রাপ্তি গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেলল, নিজের রাগ সামলালো। অন্য কেউ হলে ধন্যবাদ অবশ্যই দিত, কিন্তু অয়নকে ধন্যবাদ কখনোই দেবে না সে। এই ছেলের ভরসা নেই, কখন কোথায় শোধ তুলে বসবে কে জানে। রাইসা চিন্তায় পাগল প্রায়। প্রাপ্তিকে সে খুঁজে পাচ্ছে না। মেয়েটা ওয়াশরুমের কথা বলে 1 ঘন্টা ধরে গায়েব। ফোন, পার্স সবকিছুই তার কাছে। কোনো একাডেমিকে গিয়েছে সেটাও বলে যায়নি। ভার্সিটিতে মোট 4টা একাডেমিক বিল্ডিং। এখন কোথায় খুঁজবে? অডিটোরিয়ামের বাহিরে পায়চারি করছিল সে চিন্তায়। এত পায়চারি করেছে যে নিশ্চিত ওজন কমে যাবে তার। তখনই দেখল প্রাপ্তি এবং অয়ন পাশাপাশি হেঁটে আসছে। রাইসার মুখ হা হয়ে গেল। সে কি অষ্টম কোনো আশ্চর্য দেখছে? ট্রাম্প আর শি জিনপিং হাত মেলালো নাকি? বিশ্বযুদ্ধ বন্ধ? রাইসা প্রাপ্তিকে দেখতেই এগিয়ে এলো। একবার অয়নের দিকে তাকিয়ে প্রাপ্তির উদ্দেশ্যে উৎকণ্ঠিত স্বরে শুধালো, কোথায় ছিলি? আমি অস্থির হয়ে গেছিলাম। দেরি কি সাধে হয়েছে? কয়েকটা ফাজিল দরজা আটকে দিয়েছিল। বলেই আর চোখে একবার অয়নের দিকে তাকালো প্রাপ্তি। অয়ন সেই দৃষ্টি অনুধাবন করেই বলে উঠল, এই, আমার দিকে তাকাচ্ছ কেন? আমি আটকেছি নাকি? প্রাপ্তি উত্তর দিল না। রাইসার থেকে নিজের জিনিসপত্র নিয়ে বলল, আমি আসছি, আজান দিচ্ছে। অয়ন তখন একটা রিকশা ডাক দিল। প্রাপ্তির উদ্দেশ্যে বলল, উঠে পড়ো। প্রাপ্তি সুচালো নয়নে চাইলে সে হেসে বলল, রিকশা ডেকে দিয়েছি, চালিয়ে নিয়ে যাব না, আবার ভাড়াও দিব না। সিনিয়র হিসেবে একটু হেল্প করলাম আর কি। উঠবে না? হেঁটে যাবে মেন গেট পর্যন্ত? আমার রাগ অহেতুক নিজের পা আর রিকশাওয়ালা মামার পেটের ওপর দিও না। অন্য সময় হলে প্রাপ্তি রিকশায় উঠত না, হয়তো হেঁটেই যেত, কিন্তু এখন বাসায় যাওয়া প্রয়োজন, তাই কথা না বলেই রিকশায় উঠে পড়ল। রিকশা চলল নিজ গন্তব্যে। অয়ন রাইসার উদ্দেশ্যে বলল, তোমার তো সেই ট্যালেন্ট, একেবারে ভিঞ্চির ফিমেল ভার্সন। তেলাপোকাকে মোনালিসা বানিয়ে দিয়েছ। বুঝলাম না ভাইয়া, দ্বিধান্বিত স্বরে শুধালো রাইসা। অয়ন হেসে বলল, কিছু না, বলেই পকেটে হাত ঢুকিয়ে শীষ বাজাতে বাজাতে পকেট গেটের উদ্দেশ্যে পা বাড়ালো। রাইসার তখন মনে পড়ল সে তো বলতেই ভুলে গেছে আবরার ভাই প্রাপ্তিকে খুঁজছিল। শনিবার মিরাজ বিছানায় বসে বই পড়ছিল, দূরে কোথাও। বইটা মনোযোগ দিয়ে পড়ছে সে। আগামী 2 দিন বই পড়েই দিন কাটাবে সে। যদিও চেয়েছিল মম এবং প্রাপ্তিকে নিয়ে একটু ঘুরতে যাবে, কিন্তু মা ব্যাপারটাকে ভালো চোখে দেখবেন না। সন্ধ্যায় প্রাপ্তিকে মুখ ফসকে বলে ফেলেছিল, তোমাকে তো খুব সুন্দর লাগছে প্রাপ্তি, শাড়ি স্যুটস ইউ। অমনি নিহার বেগম কড়া চোখে তাকালেন। মাকে বলার দরকার তার একজন প্রেমিকা আছে, অহেতুক প্রাপ্তির সাথে যেন তাকে জড়ানো না হয়, কিন্তু বলতে কেমন অস্বস্তি হচ্ছে। মা ঠিক কেমন প্রতিক্রিয়া দেখাবেন তার কোনো নিশ্চয়তা নেই। মিরাজ তাই শান্তই আছে। দরজায় কড়া নাড়ল তখন প্রাপ্তি। আসবো মিরাজ ভাই? মিরাজ উঠে বসল, বইটা পাশে রেখে দিল। নরম স্বরে বলল, হ্যাঁ আসো। অনুষ্ঠান কেমন হলো? ল্যাপটপটা কাজ করেছে তো? প্রাপ্তি ল্যাপটপটা রাখল মিরাজের টেবিলে, হেসে বলল, হ্যাঁ চালিয়ে নিয়েছে। আসলে ব্যাটারির অবস্থা বোধহয় ভালো না, বন্ধ হয়ে যাচ্ছিল শুধু। তোমার একটা ল্যাপটপ মাস্ট লাগবে প্রাপ্তি, এই ল্যাপটপটা খুব সাহায্য করবে বলে মনে হয় না। প্রাপ্তি চিন্তায় পড়ে গেল। ল্যাপটপ কেনার কথা মাকে জানাবে? হোস্টেলের ব্যাপারটাই তো সমাধান হলো না, এখন আবার ল্যাপটপ? ম্লান স্বরে শুধালো, কেমন দাম হবে? সেকেন্ড হ্যান্ড কিনলে 30 বা 35, আর নতুন হলে 50। প্রাপ্তির মুখ ছোট হয়ে গেল। মিরাজ কিছু একটা আঁচ করতে পারল যেন, ফলে বলল, আরে আমারটা তো আছেই, আপাতত ঠেলে ঠুলে চালাও, দরকার হলে আমি ব্যাটারি চেঞ্জ করে দিব। আপনার খরচা হবে, ছোট বোনদের জন্য খরচ করা মন্দ না, আর তোমার ভাই চাকরি করে। প্রাপ্তি ম্লান হাসল, উঠে বলল, আসছি, বলেই বেরিয়ে গেল ঘর থেকে। কারোর থেকে সাহায্য নিতে খুব ইতস্তত বোধ হয় প্রাপ্তির, কিন্তু নিজের পরিবারের মানুষদের বলেও লাভ নেই। বাবা শুনলে হয়তো বলবেন, পড়ার কি দরকার, চলে আসো। মিরাজের ঘর থেকে বেরোতেই নিগার বেগমের সাথে দেখা হলো প্রাপ্তির। নিগার বেগম এমন বিচিত্র দৃষ্টিতে তাকাচ্ছেন, এই দৃষ্টিটা মোটেই ভালো লাগলো না প্রাপ্তির। অস্বস্তি বোধ হলো যেন। রবিবার ক্লাসে পৌঁছতেই বিচিত্র দৃষ্টির সম্মুখীন হলো প্রাপ্তি। সবাই তাকে আর চোখে দেখছে, আবার চোখে চোখ পড়তেই চোখ সরিয়ে নিচ্ছে। প্রাপ্তি নিজের প্রথম বেঞ্চে বসল, তার পাশে বসে আছে রাইসা। প্রাপ্তি বসতেই সে স্বর খাদে নিয়ে বলল, একটা কথা বলি, রাগ করবে না তো? কি? তুমি আর অয়ন ভাই কি প্রেম করছো? তুমি আর অয়ন ভাই কি প্রেম করছো? রাইসার কথা শুনতেই আকাশ থেকে পড়ল যেন প্রাপ্তি। হতভম্ব হয়ে গেল মুখ। প্রেম আর সে? প্রেম শব্দটার বাস্তবিক কোনো প্রমাণ বই খাতায় নেই। এটা একটি মহাজাগতিক চিন্তাধারা, যার অস্তিত্ব নেই। প্রেম অনেকটা ভূতের মতো। ভূতের যেমন কোনো অস্তিত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি, তেমন প্রেমেরও কোনো অস্তিত্ব বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেননি। সবই মস্তিষ্কের হরমোনাল গোলযোগ। কিন্তু প্রাপ্তির মস্তিষ্কে কোনো গণ্ডগোল নেই, সুতরাং তার জীবনে প্রেমে পড়ার কোনো সম্ভাবনাও নেই।
প্রাপ্তির ধারণা তার মস্তিষ্কে ডোপামিন নিঃসরণ কম হয়, এ কারণেই সে খুব একটা অনুভূতিপ্রবণ নয়, তাই প্রেম করার প্রশ্নই ওঠে না। আর অয়ন নামক পুরুষের সাথে প্রেম করার তো মানেই নেই। এই তো প্রোগ্রামের আগেও সে তাকে বিভিন্ন মেয়েদের সাথে দেখেছে, হেসে হেসে ছবি তুলছে, মেয়েরা তাকে মাছির মতো ঘিরে থাকে, সেও সবার মধ্যমণি সেজে বসে থাকে। সেই সাথে অহংকারী, দেমাগী, বদের হাড়ি এমন পুরুষের সাথে সে কখনোই প্রেম করবে না। ফলে এক প্রকার চেঁচিয়েই বলল, আমাকে কি পাগল কুকুর কামড়েছে? রাইসা মুখ ভোতা করে বলল, আমি গেস করেছিলাম এমন কিছু না, কিন্তু কি? রাইসা সাথে সাথেই ফোনটা বের করে ধরল প্রাপ্তির সামনে। ফেসবুক নামক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটি ছবি বের করে দেখালো রাইসা। সম্ভবত পোস্ট করা হয়েছে, অ্যাননিমাস মেম্বার পোস্টই করেছে। ছবিটি তার ক্যাপশন দেওয়া, টু প্রাপ্তি CSE 24 ফ্রম সিনিয়র ভাই। এই যে তন্দ্রা হরিণী, হ্যাঁ তন্দ্রা হরিণী, কারণ আমার উদাসীন ছন্নছাড়া তন্দ্রালু জীবনে তুমি ভূমিকম্পের মতো এসেছ। বেপরোয়া আমি, অগোছালো তুমিতে কি করে বুধ হলাম সেই উত্তরটা খুঁজে পাচ্ছি না। হয়তো একটা জীবন এই উত্তর খুঁজতেই কেটে যাবে, তাই বৃথা চেষ্টা করব না। কখন কিভাবে জানি না, তবে তোমার ব্যক্তিত্বটাই এতটা জোরালো যে আমাকে নতি স্বীকার করতেই হলো। যে কেউ দেখলে মনে করবে আমাদের মধ্যে শুধু বৈরিতা বিদ্যমান, কারণ সবার মতে আমি তোমাকে অপছন্দ করি। অথচ শঙ্খতারার আঁচল তলে এক মুঠো সিন্ধু পুষ্প নাকি অগোছালো ঘন কেশের আড়ালে লুকায়িত এক চিলতে হাসি। কে বেশি সুন্দর যদি জিজ্ঞেস করো, তবে বলবো সেই হাসির জন্য হাজারো সিন্ধু পুষ্পের মায়াও তুচ্ছ। বুঝলে? আমি জানি তোমার মাথায় কিছুই ঢুকেনি, কিচ্ছু বুঝনি, লাগবে না বোঝা। তবে ধন্যবাদ গতকালের জন্য। সেমিনারে তোমার সাথে কাটানোর সময়টুকু সারাদিন মনে থাকবে। এভাবেই তোমার পাশে দাঁড়াতে চাই। সুযোগ দিবে তন্দ্রাহরিণী? ইতি, তোমার শত্রু সিনিয়র ভাই। ক্যাপশন পড়তেই প্রাপ্তির মুখ হাঁ হয়ে গেল। ছবিতে প্রাপ্তির চুল উড়ে তার মুখের উপর আসছিল, তার ঠোঁটে হালকা হাসি। ছবিটা সেমিনারের উপস্থাপনার সময় তোলা। রাইসা বলল, ক্রাশ অ্যান্ড কনফেশন গ্রুপে এটা পোস্ট করার পর থেকেই হাঙ্গামা হয়ে গেছে, নিচের কমেন্টগুলো পড়। প্রাপ্তি ফোনটা হাতে নিল। সত্যি সত্যি অদ্ভুত সব কমেন্ট। প্রেম ভালোবাসা সব ধোঁকা, সত্যের পথে ফিরে আসো। আগামী ফাগুনে কি তবে দ্বিগুণ হতে যাচ্ছে? এমন রচনা এককালে আমরাও লিখেছি। আমাদের ডিপার্টমেন্টের মেয়ে তো দেখছি সবার কপালে শুধু সিন্ধু পুষ্প কপালেই জোটে, আমাদের কপালে তো ঝাউ ফুলও জোটে না। এই কমেন্টগুলোর নিচেই একটি কমেন্ট ছিল, মেয়েটিকে চেনা চেনা লাগছে। আরে এই মেয়ে মোতালেব স্যারের ভাগ্নি না? ব্যাস, ওখান থেকেই সবাই চেনে গেল এই নারী প্রাপ্তি। অনেকে তো সেই কমেন্টের রিপ্লাই লিখল, কাক ময়ূর সাজলো কিভাবে? এটা কি মেকআপের কামাল নাকি সিনিয়র ভাইয়ের প্রেমের জাদু? কিন্তু কথা হচ্ছে সিনিয়র ভাইটি কে? সামহাও অয়ন ভাই না তো? এই কমেন্টের পর থেকে দ্বন্দ্ব লেগে গেছে কমেন্ট সেকশনে। এক দলের কথা, অয়ন ভাই কখনোই এই মেয়ের প্রেমে পড়তেই পারেন না। যদি এটা সত্য হয় তাহলে সত্যি বিশ্বাস করে নিব প্রেম এবং প্রেমিক দুই অন্ধ। আর আরেক দল মজা লড়ছে। এর মধ্যে একটা কমেন্ট যে সর্বোচ্চ লাইক পেয়েছে তা হলো, ব্যাপার না অয়ন ভাই, সব শঙ্খতারা আর সিন্ধু পুষ্প উড়ে যাবে মোতালেব স্যারের মুখ দেখলে। আপনাকে শুভকামনা দিব নাকি সমবেদনা? উকিল শ্বশুর হিসেবে মোতালেব স্যার এবং যৌতুক হিসেবে লালবানু পেতে যাচ্ছেন। প্রাপ্তির আর ধৈর্য কুলালো না সব কমেন্ট পড়ার। প্রাপ্তির ফেসবুক অ্যাকাউন্ট আসে, পাপিয়া খুলে দিয়েছে, কিন্তু সে ব্যবহার করে না তেমন। শুধু ব্যাচের একটা চ্যাট গ্রুপ আছে, সেখানে সিয়ার নানাবিধ আপডেট দেয়, সেটাই দেখে। রাইসার সাথেও বেশিরভাগ ফোনেই কথা বলে সে, মেসেজে টুকটুক করে তার ধৈর্য কুলায় না, এত সময়ও নেই। সেখানে তাকে দিয়ে এই ফেসবুক পাড়ায় এত কিছু হয়ে গেছে চিন্তাও করতে পারছে না। প্রাপ্তি রাইসাকে জিজ্ঞেস করল, এটা কে পোস্ট করেছে? জানি না, তবে এই পোস্টের পর থেকেই সবাই বলাবলি করছে অয়ন ভাই করেছে। অয়ন ভাই কমেন্ট করলে হয়তো সব থেমে যেত, কিন্তু উনি কোনো কমেন্ট করেননি। প্রাপ্তি রাগে গজগজ করতে করতে বলল, আমি নিশ্চিত অয়ন ভাইটাই এই কাজটা করেছে। কিন্তু উনি এমন কাজ কেন করবেন? প্রাপ্তি দাঁতে দাঁত পিষে বলল, আমাকে জ্বালানোর জন্য, কালকে শোধ তুলছে। কথাটা শেষ হলো না, ক্লাসে স্যার চলে এলেন। প্রাপ্তি এই প্রথম ক্লাসে খুব মনোযোগ দিতে পারল না। মনে হতে লাগলো সবাই যেন তাকে দেখছে। অদ্ভুত দৃষ্টি, দৃষ্টিতে কৌতূহল, অনেকটা চিড়িয়াখানায় যেমন জন্তুকে দেখে। না, একটা বিহিত তাকে করতেই হবে। সে সরাসরি অয়নকে প্রশ্ন করবে এই কাজ তার কিনা। দেখাই যাক সে কি উত্তর দেয়। অয়ন ক্লাসে আসলো আজ তাড়াতাড়ি। ক্লাস তখন মাছের বাজার। অয়ন ঢুকতেই সবাই তাকালো তার পানে। সকলের দৃষ্টিকে উপেক্ষা করে একটা চেয়ার টেনে গায়ে এলিয়ে বসল সে। ব্যাগের মধ্যে শুধু ল্যাপটপ আছে আর একটা খাতা। সেই খাতাটা এই বছরের জন্য কিনেছে, তবে আদৌ কোনো কাজে লাগবে কিনা জানা নেই। অয়ন চোখ বুঝেই ছিল, অমনি একজন বলে উঠল, তুমি তো খেলে দিয়েছ মামা, একেবারে শত্রুর ভাগ্নিকে সিন্ধু পুষ্প। বাই দ্য ওয়ে, সিন্ধু পুষ্প কি? অয়ন দ্বিধান্বিত চোখে তাকিয়ে আছে। সে বুঝতে পারল না ঠিক। তখনই একটি মেয়ে ক্ষিপ্র স্বরে শুধালো, অয়ন, তুই কি সত্যি সত্যি ওই ফার্স্ট ইয়ারের মেয়েটার প্রেমে পড়েছিস?
এই কনফেশন তুই লিখেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? অয়ন এখনো কিছু বুঝতে পারছে না। রাতে তার ঘুম হয়নি ভালো। নুহাস বেয়াদবটার সাথে ঘুমানো আর একটা জলহস্তির সাথে ঘুমানো একই কথা। বিরক্ত স্বরে বলল, এত ভনিতা না করে বল না কি হয়েছে। মেয়েটা ফেসবুক খুলে ক্র্যাশ অ্যান্ড কনফেশন পেজের পোস্ট খুলে দেখিয়ে দিল। অয়ন পোস্টটা দেখে চোখ বড় বড় করে চেয়ে রইল। এই লেখাটা তার ডায়েরির লেখা, কিন্তু কনফেশনটা সে লিখেনি। অনেকক্ষণ পোস্টার দিকে তাকিয়ে দাঁতে দাঁত পিষে বলল, নুহাসের বাচ্চা। দোস্ত, বিশ্বাস কর আমি কিছু করিনি। নুহাস প্রাণ হাতে নিয়ে ছুটছে, তার পেছনে ধাওয়া করেছে অয়ন। নুহাস কিছু করেনি, সে বিশ্বাসই করতে পারছে না, কারণ প্রাপ্তির এই ছবিটা শুধু পলাশের কাছেই ছিল। ছবিটা ক্রপ করা, পুরো ছবিটায় অয়নও পাশে দাঁড়ানো ছিল। অয়ন ছবিটা দেখা মাত্রই বলেছে ডিলিট করে দে। নুহাসে একমাত্র মানুষ যার মাথা থেকে এমন শয়তানি বুদ্ধি বের হতে পারে, কিন্তু নুহাস চেঁচিয়ে বলছে, দোস্ত, আমার হবু বউয়ের কসম, কনফেশনটা আমি লিখিনি। অয়ন শুনল না। সে আজকে নুহাসকে বেদম মারবে, একেবারে ওর বিয়ে করার স্বাদ ভুলিয়ে দেবে। দৌড়াতে দৌড়াতে হঠাৎ ব্রেক কষতে হলো অয়নের। তার সামনে হুট করেই এসে দাঁড়ালো বিন্তি। মেয়েটা তার 1 বছরের জুনিয়র। মেয়েটাকে দেখেই থেমে গেল অয়ন, আর নুহাস এক ছুটে হলের ভেতর ঢুকে গেল। বিন্তি আমতা আমতা করে বলল, ভাইয়া, একটু সময় হবে? অয়ন কিছুক্ষণ হলের গেটের দিকে তাকিয়ে বিন্তির দিকে চাইল। মেয়েটি ঘামছে, হাতের মাঝে দলামচা হচ্ছে তার ওড়নার ত্রিকোণ। অয়ন মৃদু স্বরে বলল, বলো ভাইয়া, কালকের কনফেশন পোস্টটা কি আপনি লিখেছেন? অয়ন কিছুক্ষণ বিন্তির দিকে তাকিয়ে রইল, তারপর মিষ্টি করে হেসে বলল, কি যায় আসে? আসে, কারণ আপনাকে কিছু বলার আছে। অয়নের চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল, ভ্রু কুঞ্চিত হল, শুভ্র কপালে পড়ল কিছু ভাঁজ। বিন্তি কি বলবে যেন আন্দাজ করতে পারল। আচ্ছা, মানুষ এত সহজে কি করে প্রেমে পড়ে? প্রেম কি এতই সহজ? শুধু মিষ্টি করে কথা বললেই বুঝি প্রেম হয়ে যায়? হৃদয় কাঁপল না, ঘোর লাগল না, কোথাও ব্যথা হলো না, শুধু ভালো লাগাকেই প্রেম বলা যায়? এই ভালো লাগাটুকু কতদিন স্থায়ী হবে? চোখের নেশা কতদিন টেকবে? অয়নের মনে হয় প্রেম মানে একটা সাধনা। সেই সাধনাটা করতে হয় যত্ন করে, অনেকটা গাছের মতো। গাছ যেমন একদিনেই বড় হয় না, প্রেমও তেমন একদিনে গভীর হয় না। আবার বিশাল বৃক্ষের শেকড় যেমন মাটির গভীরে নিজের বিস্তার ঘটায়, প্রেমেরও বিস্তার শরীরের প্রতিটি শিরায় হয়, প্রতিটি স্পন্দনে। তখন সে প্রেম জীবন থেকে উপড়ে ফেলার উপায়ও থাকে না। মানুষ ধ্বংস হয়ে যায়, তবে প্রেম নয়। যদি প্রেমের অনুভূতিটা এমনই নাই হবে, তবে কিসের প্রেম? অয়নের বিশ্বাস, এমন প্রেম কেউ করতে পারে না, পারবেও না। তাদের ইনফ্যাচুয়েশন কিছুদিন পরই গায়েব হয়ে যাবে, যেমনটা তার বাবা মায়ের হয়েছে। তারা ঠুনকো মোহে বিয়ে করল, তারপর তাদের প্রেম একদিন উবে গেছে। মাঝে থেকে গেছে ঘৃণা, কোন্দল, ঝগড়া। মা নিজের সুখ খুঁজে নিল, বাবা তার সুখ খুঁজে নিল। মাঝে একটা 7 বছরের শিশু বরণ করে নিল একাকিত্ব। অয়ন মৃদু হেসে বলল, বিন্তি, কিছু বলো না। অহেতুক একটা মেয়েকে কাঁদতে দেখতে আমার ভালো লাগবে না, তাই কিছু বলো না। কিন্তু আপনি তো সিঙ্গল, তাই নয় কি? অয়ন চুপ করে রইল। বিন্তি তখন ভাঙা স্বরে বলল, আমি কি দেখতে খারাপ অয়ন ভাইয়া? না তো। আমার সাথে প্রেম করা যায় না কেন? অবশ্যই যায়, বরং যে তোমাকে ভালোবাসবে সে অনেক ভাগ্যবান হবে। তাহলে আপনি কেন আমার প্রেম নিবেদন শুনতেও চাইছেন না? অয়ন বুঝল এই মেয়েকে বোঝানো খুব কষ্টকর, তাই সে বলল, আমি আমার প্রেমটা একজনের জন্যই তুলে রাখছি। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা শুধু তার জন্য। কে সে? নাম বলতেই হবে? হ্যাঁ, বলতে হবে, নয়তো আমি ভাবব আপনি অহেতুক কাটানোর জন্য মিথ্যে বলছেন। তাতে কি যায় আসে? আমার আসে। আপনার রিজেকশনে আমার খুব অপমানিত বোধ হচ্ছে, নিজেকে খুব ছোট মনে হচ্ছে, ইচ্ছে করছে মরে যেতে। তাই আপনাকে বলতেই হবে আপনি কাকে ভালোবাসেন। অয়ন কিছু একটা ভেবে বলল, আমি আসলে প্রাপ্তির প্রেমে পড়েছি, তাই তো গতকালকে কনফেশন পেজে পোস্টটা লিখেছি। কথাটা শেষ করতে পারল না। চোখ বিস্ফারিত হলো যখন দেখল বিন্তির পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে রাইসা এবং প্রাপ্তি। আমি আসলে প্রাপ্তির প্রেমে পড়েছি, তাই তো গতকালকে কনফেশন পেজে পোস্টটা লিখেছি। কথাটা শেষ করতে পারল না অয়ন। চোখ বিস্ফারিত হলো যখন দেখল বিন্তির পেছনে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রয়েছে রাইসা এবং প্রাপ্তি। প্রাপ্তির দৃষ্টি স্থির। সে কি শুনেছে? তার চাহনি তো বলছে সে শুনেছে। অয়নের সম্পূর্ণ মনোযোগ প্রাপ্তির দিকে, ফলে তাদের চোখাচোখিও হলো। প্রাপ্তির চোখ এখন ছোট হয়ে এসেছে, চশমার ভেতরেও তার রাগী চক্ষুর অগ্নিদৃষ্টিতে ভস্য করার প্রবণতা বেশ টের পেল অয়ন। অয়নের কথাখানা বিন্তিকে আহত করেছে। সে ফ্যাচ ফ্যাচ করে কাঁদছে, নাক টানছে, চোখ জলে টুইটুম্বুর। অন্য সময় হলে অয়ন হয়তো বলতো, চলো বিন্তি, তোমাকে আমি 1 কাপ কফি খাইয়ে আনি, কফি খেলে দেখবে ব্রেনটা সতেজ লাগবে, অথবা মোকলেসের তরমুজের শরবতও খেতে পারো।
আসলে তোমার মতো সুন্দরী রমণীর অশ্রু এই পৃথিবীকে ঋণী করে তুলছে। আমার মতো একটা ছেলের জন্য তোমার মতো একটি মেয়ে কাঁদবে, এ ভারী অন্যায়। তোমাকে কাঁদতে দেখে মন খারাপ হচ্ছে। কিন্তু আজ তেমন কিছুই বলল না। সে প্রাপ্তির কঠিন মুখটা দেখছে। অয়ন দ্রুত সরে পড়ার কথা ভাবল, কিন্তু তার পূর্বেই প্রাপ্তি খপ করে তার হাতটি ধরে ফেলল। কঠিন স্বরে শুধালো, গতকালের ফালতু রচনা আপনার কারসাজি? বিন্তি তাকিয়ে আছে অয়নের দিকে। প্রাপ্তির কঠিন দৃষ্টিও তার দিকে নিবদ্ধ। অয়নের অবস্থা বেগতিক, একদিকে বাঘ, অন্যদিকে কুমির। বিন্তির সামনে কথা বলার নিতান্ত বিপজ্জনক ব্যাপার। ফলে সে দেরি না করে প্রাপ্তির হাত মুঠোবন্দি করল। গাঢ় স্বরে বলল, তোমার সাথে আমার কথা আছে। বলেই প্রাপ্তিকে নিয়ে দ্রুত কেটে পড়ল বিন্তির চোখের সামনে থেকে। বিন্তি আর কথা বলার সুযোগ পেল না। সে বিমর্ষ চোখে তাকিয়ে রইল অয়নের যাবার পানে। বুকের ভেতরটা হুট করেই হু হু করে উঠল। অজন্তেই আবার টলমল করে উঠল দৃষ্টি। প্রেম পুকুরের কাছে এসে দাঁড়ালো প্রাপ্তি এবং অয়ন। প্রেম পুকুরকে কেন প্রেম পুকুর বলা হয় তার নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে ধরা হয় এখানে ভার্সিটির ছেলেমেয়েরা সাধারণত প্রেম করতে আসে, তাই নাম প্রেম পুকুর। অয়ন এবং প্রাপ্তি মোটেই প্রেম করতে আসেনি, কারণ তাদের সাথে রাইসাও আছে। প্রাপ্তির মেজাজ অত্যন্ত খারাপ, তার কোনো ভরসা নেই। অয়নকে সে রাগের মাথায় ধাক্কা দিয়ে পুকুরেও ফেলে দিতে পারে, তাই রাইসা তার পেছনে এসেছে। প্রাপ্তির মাথার তাপমাত্রা গলনাঙ্ক ছাড়িয়ে গেলে সে সামলে নিবে সেই ভরসায়। প্রাপ্তি অয়নের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিল। কঠিন স্বরে বলল, নতুন এই কি ফাজলামি শুরু করেছেন আপনি? এসবের অর্থ কি? আর আগে বলুন, ওই পোস্টটা আপনি কেন লিখেছেন? ভালোই ভালোই বলুন, নয়তো আমার থেকে খারাপ কেউ হবে না। অয়ন বাঁ হাত দিয়ে চোখ, কপালের চামড়া টেনে দীর্ঘশ্বাস ফেলল। তারপর ধীর স্বরে বলল, আমি পোস্ট করিনি। আপনি পোস্ট হয়েছে। দেখুন, আমার এসব প্রেম পিড়িতে একদম আগ্রহ নেই, অন্তত আপনার সাথে তো একদম না। মরে গেলেও আপনি আপনার সাথে জড়াতে চাই না, তাই এখনই পোস্ট ডিলিট করেন। আর আরেকটা পোস্ট করে লিখুন, ইট ওয়াজ আ প্র্যাঙ্ক। অয়ন হতভম্ব চোখে তাকালো। পোস্ট সে করেইনি, তাহলে ডিলিট করবে কি করে? আমার মাথায় কি শয়তান আছে? আমি তোমাকে নিয়ে কেন পোস্ট করব? আমার প্রাণের ভয় আছে, আর মোতালেব সালের বংশের সাথে জড়ানোর ইচ্ছে আমারও নেই। তার থেকেও বড় কথা, ক্রাশ পেজে ফাতরামি করার আমার স্বভাবে নেই। এখন কি মাথায় খোদাই করব? তাহলে বিন্তি আপুর সামনে যে বললেন? অয়ন নিজের মাথায় করাঘাত করল। অধৈর্যর গলায় বলল, আমি তোমাকে কিভাবে বুঝাই বিন্তির সামনে আমি মিথ্যে বলছি? এটা না বললেও জোকের মতো আমার পেছনেই লেগে থাকতো। প্লিজ বিশ্বাস করো। আমি আপনাকে ততটাই বিশ্বাস করি যতটা মানুষ হাসিনাকে বিশ্বাস করে। অয়নের ইচ্ছে হলো নুহাসের চুলগুলো ছিঁড়ে ফেলতে। ওই বদের হাড়ির জন্য সে ফেসে গেছে। অয়ন ক্লান্ত স্বরে বলল, আমি কি করলে তুমি বিশ্বাস করবে? আপনি আমার সামনে পোস্ট ডিলিট করেন। আরে আমি তো পোস্ট করিনি, নুহাস করেছে। ও ভাজলামি করে এটা করেছে। আমি প্রমিস করছি, হলে যেই আমি ওর আইডি থেকে ডিলিট করিয়ে দিব। তবে এখন না, 2 দিন পরে ঠিক করিয়ে দিব। প্রাপ্তি আরও ক্ষিপ্র স্বরে বলল, আপনার কি ধারণা আমার ব্রেন সেলগুলো ঘুরতে গেছে? যে চামচা ভাইয়া বাথরুমে যাওয়ার আগেও আপনাকে বলে যায় সেই চামচা ভাইয়া পোস্ট করবে আর আপনি জানবেন না? মস্করা করেন। এটা তো এমন হলো দলের পোলাপাইন চাঁদা উঠায় আর দলের চেয়ারপারসন জানে না। আপনি এই মুহূর্তে ওই পোস্ট ডিলিট করবেন। অয়ন অসহায় দীর্ঘশ্বাস ফেলল। মাথার চুল টানতে ইচ্ছে হলো। এই মেয়ে তো কিছুই বিশ্বাস করে না, সেও কম নয়। এই মেয়েকে বোঝানোর কষ্ট সে আর করবে না। তাই অয়ন ভারী স্বরে বলল, যাও, আমিই পোস্ট করছি, খুশি? প্রাপ্তি হা হয়ে গেল। অয়ন বুকের উপর হাত বেঁধে নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। প্রাপ্তি অধৈর্য স্বরে বলল, তো ডিলিট করেন। করব না। মানে আমার ইচ্ছে? ফাজলামি করছেন? না তো, আমি সত্যিই তোমার প্রেমে পড়েছি। আমার ব্রেন সেলগুলো আত্মহত্যা করেছে, তাই আমিও তোমার প্রেমে খাবি খাচ্ছি। প্রাপ্তি রাগী স্বরে বলল, ফাজলামি করেন আপনি? আমাকে বিন্তি আপু মনে হয়? বলবেন প্রেমে পড়েছি আর আমি খুশিতে লাফাতে লাফাতে আপনাকে অমর 21 পদক দেব। প্রাপ্তির ক্ষিপ্র স্বরকে উপেক্ষা করে অয়ন হাসি মুখে বলল, রাগলে তোমাকে দারুণ লাগে। ইস, এভাবে তাকিও না, তোমার রাগী চোখের মায়ায় আমার মাথার তার ছিঁড়ে যাবে। প্রাপ্তি আর রাইসার মুখ হা হয়ে গেল। এই লোক কি বলছে? অয়ন আর দাঁড়ালো না, গুনগুন করে গাইতে লাগলো, শুধু তোমাকেই ভালোবেসে শুকনো নদীতে ডিঙি ভাসিয়েছি মোহনার কাছে এসে। শুধু তোমাকেই ভালোবেসে দুমুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে। শুধু তোমাকেই ভালোবেসে। তারপর পকেটে হাত ঢুকিয়ে চলে গেল হলের দিকে। প্রাপ্তি এবার কিছু খুঁজতে লাগলো মাটিতে। রাইসাটাকে শুধালো, কি খুঁজছ? ইট। কেন? তোমার অয়ন ভাইয়ের মাথাটা ফাটিয়ে দুভাগ করব।
রাইসা তাড়াতাড়ি প্রাপ্তিকে পেছন থেকে ধরল, উদ্বিগ্ন স্বরে বলল, মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো, আইন নিজের হাতে নিও না। ছাড়ো আমাকে, আজ ওনার একদিন কি আমার যদিন লাগে, ওনার প্রেমের ভূতের যদি হেস্তনেস্ত না করি, আমার নাম প্রাপ্তি মজুমদার না। রাইসা দীর্ঘশ্বাস ফেলল। কে বিশ্বাস করবে এ দুজন প্রেম করছে? রাইসাকে কেউ কোটি টাকা দিলেও সে বিশ্বাস করবে না। অবশ্য এদের জন্য কেউ তাকে কোটি টাকা দিবেও না। শনিবার হন করে কম্পিউটার ল্যাবের দিকে যাচ্ছে প্রাপ্তি। স্ট্রাকচার্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেশনাল শুরু হবে 2:30টায়। সব কোডিং মাথা থেকে মুছে গেছে। ধ্যাত, ডিপার্টমেন্টের করিডরে হাঁটার সময় বেশ কয়েকজন কৌতূহল করে তাকে দেখছিল। সব ওই ইতর অয়ন ভাইয়ের জন্য। আরেকবার সামনে এলে সত্যি ওর মাথা ভেঙে ফেলবে প্রাপ্তি। ল্যাবের সামনেই দেখা হলো আবরারের সাথে। আবরার তখন একজন স্যারের রুম থেকে বের হচ্ছিল। প্রাপ্তিকে দেখেই ডাকল তার ভারী স্বরে, প্রাপ্তি। প্রাপ্তি দাঁড়ালো, নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ল্যাব আছে নাকি? জি। ও, কিছু বলবেন ভাইয়া? না তেমন কিছু না, আসলে সেদিন কম্পিটিশনের পর তোমাকে আর পেলাম না। প্রাইজ নেওয়ার সময়ও তুমি ছিলে না। তোমার ফ্রেন্ডকে জিজ্ঞেস করেছিলাম, বাট সে বলল তোমাকে পাচ্ছে না। আমি একটু সমস্যায় আটকে গিয়েছিলাম। ও আচ্ছা, বাই দ্য ওয়ে থ্যাংক ইউ আমার সাথে পেয়ার আপ করার জন্য। তুমি সত্যি অনেক ব্রিলিয়েন্ট। ওয়েলকাম। আর আপনাকেও থ্যাংক ইউ। আবরার মৃদু হাসলো আর তারপর বলল, কোনো হেল্প লাগলে বলো কিন্তু, ডোন্ট হেজিটেট। জি অবশ্যই। আসি ভাইয়া। যাও যাও। বলেই আবরার সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। প্রাপ্তি ল্যাবে যাওয়ার জন্য পা বাড়ালো। সব সিনিয়র যে বাদর কথাটা ঠিক নয়। কিছু কিছু সিনিয়র আবরারের মতোই হয়, অমায়িক, ভদ্র, শান্ত। অয়ন আর আবরার দুই মেরুর মানুষ। একজনকে সম্মান করতে ইচ্ছে হয় তো অন্যজনের মাথা ফাটাতে ইচ্ছে হয়। প্রাপ্তি মাথা ঝাড়া দিল। সে আর অয়নকে নিয়ে ভাবতে চায় না। মনে মনে একটাই প্রার্থনা করল, এই অয়ন ভাই যেন কখনো আমার সামনে আর না আসে। শনিবার বাসায় পৌঁছেতেই এক হুলস্থুল পরিস্থিতির শিকার হলো প্রাপ্তি। ঘরময় একটা উত্তেজনা। মমর চেন পাওয়া যাচ্ছে না। সবখানে খোঁজা হয়েছে কিন্তু কোথাও পাওয়া যাচ্ছে না। চেনটা ছোট এবং চিকন, তাই মম যে গলায় চেন পরে সেটাই প্রাপ্তির জানা ছিল না। সে অবাক স্বরে শুধালো, তুই খুলে কোথাও রেখেছিলি? মনে করতে পারছি না আপু। এই মেয়েটা বড্ড দায়সারা। নিগার বেগমের মুখ শক্ত হয়ে আছে। সোনার চেন, তাও 21 ক্যারেটের। এই চেন এই দুর্মূল্যের বাজারে আবার এমন চেন বানানো কি সম্ভব? তিনি নিজের মেয়েকে কড়া স্বরে বললেন, খেয়াল যখন রাখতে পারো না তাহলে পড়া কেন? একটা 6 আনার চেন হারিয়ে গেছে অথচ উনি কিছুই জানেন না। অসহ্য। প্রাপ্তিও মামির সাথে একমত। সত্যি মম অনেক দায়িত্বহীন। এর মধ্যেই নিগার বেগম বলে উঠলেন, সারা ঘরের কোথাও তো পেলাম না। প্রাপ্তি তোমার লাগেজটা একটু খুলো, ওখানে দেখা হয়নি। সারা ঘরের কোথাও তো পেলাম না। প্রাপ্তি, তোমার লাগেজটা একটু খুলো, ওখানে দেখা হয়নি। প্রাপ্তি মামির দিকে চাইল। তার দৃষ্টিতে বিস্ময়। সে সঠিক শুনল? মামি তার ব্যাগ দেখতে চাইছেন? প্রাপ্তি এই বাড়িতে থাকা শুরু পর থেকেই নিগার বেগমের বিষয়টি অপছন্দ। শুধু মুখ ফুটে বলতে পারছেন না, অন্য ব্যবস্থা করো। তবে তিনি বিন্দুমাত্র তার অনীহা, অনাগ্রহ, বিতৃষ্ণা লুকাবার চেষ্টা করেননি। প্রতিটা সময় বুঝিয়েছেন তিনি অপছন্দ করছেন প্রাপ্তিকে। কিন্তু তা বলে চোরাক্ষা? লাগেজ দেখতে চাইবার মানে কি চোরাক্ষা দেওয়া নয়? অবশ্যই। ঘরের কোথাও পাওয়া যাচ্ছে না। প্রাপ্তি হয়তো চেইনটা চুলি করে লাগেজে লুকিয়ে রেখেছে। প্রাপ্তির দৃষ্টি সংকুচিত হল। তাচ্ছিল্য করে শুধালো, আপনার ধারণা চেইনটা হেঁটে হেঁটে আমার লাগেজে ঘাপটি মেরে আছে? নাকি লোভের তাড়নায় আমি লুকিয়ে রেখেছি? অন্য মানুষ হলে হয়তো ভদ্রতা করে বলতেন, তুমি ভুল ভাবছ, আমি তো শুধু দেখতে চাইছি। ভুল করে চলে যেতে পারে তো। কিন্তু নিগার বেগম ভদ্রতার ধার ধারলেন না। অনেকটা কাটকাট স্বরেই বললেন, আমি তোমাকে চোর ভাবছি না। আমি ঘর তন্ন করে খুঁজেছি, সবার জিনিসে দেখেছি। যেখানে পাওয়ার সম্ভাবনাও নেই সেখানেও দেখছি। সোনার চেনের ব্যাপার, আরেকবার দেখতে তো ক্ষতি নেই। মনের শান্তি। প্রাপ্তির মনে হলো এ যাবৎকালে এত বিশ্রীভাবে কেউ তাকে অপমান করেনি। নিগার বেগমের থেকে এমন ব্যবহারই কাম্য ছিল। তবুও কিছুতেই যেন ধাতস্থ হতে পারছে না সে। বারে বারে একটা তীক্ষ্ণ ক্ষোভে হাহাকার করে উঠছে ভেতরটা। সে একজনের বাসায় থাকছে, আশ্রিতা। কারোর অনুগ্রহ গ্রহণ করলে সর্বদা মাথা নত করে থাকার নিয়ম। কিন্তু প্রাপ্তি কেন মাথা নত করে রইবে? সে কেন এমন ছোটলোকি আচরণ সহ্য করবে? শুধুমাত্র 3 বেলা খাওয়া আর মাথার উপর একটা ছাদের জন্য? কি হাস্যকর কথা। বাপের বাড়ির তো কম নেই তার। শুধু বাপের সাথে দ্বন্দ্ববিধায় আজ চোর অপবাদটা সরাসরি না হলেও ঘুরিয়ে দিয়েছেন। প্রাপ্তি থমথমে মুখে ঘরে গেল। নিজের লাগেজ নিয়ে আসলো। লাগেজ খুলে প্রতিটা কাপড় বের করল। নিজের আন্ডারগার্মেন্টসগুলো ঝাড়া দিয়ে দেখালো। কোথাও চেইন নেই। মম লজ্জায় মাথা নত করে রইল।
মায়ের এমন আচরণ তাকে লজ্জিত করছে, কিন্তু কিছুই বলতে পারছে না। নিগার বেগমের মুখশ্রীতে বিন্দুমাত্র অনুতাপ দেখা গেল না। তিনি লজ্জিত নন। যখন কিছুই পাওয়া গেল না, খুব সহজ কণ্ঠে বললেন, লাগেজগুলো গুছিয়ে রেখে দাও। প্রাপ্তি এবার কঠিন স্বরে শুধালো, আমার লাগেজে চেইনটা পাওয়া গেল না বলে কি আপনার মনের শান্তিতে ব্যাঘাত ঘটল মামি? চেইনটা আমার ব্যাগে পাওয়া গেলে বোধহয় খুশি হতেন। নিগার বেগমের দৃষ্টি তীক্ষ্ণ হল। ঝাঝালো স্বরে বললেন, এত বড় হয়েছ অথচ ভদ্রতা শেখায়নি তোমার মা? ভদ্রতা বিষয়টা আপেক্ষিক মামি, আপনার মুখে শব্দটা বেমানান লাগছে। নিগার বেগম কঠিন চোখে তাকালেন প্রাপ্তির দিকে। প্রাপ্তি নির্বিকার, তার মুখভাব বদলাল না। নিজের লাগেজগুলো গুছিয়ে ঘরে রাখল। এখানে এক মুহূর্ত থাকাটা অসহনীয় লাগছে। মামা আসলে আজকে কথা বলবে, হলে সিটের জন্য আবেদন করবে আগামীকালই, কিন্তু তার আগে মায়ের সাথে কথা বলতে হবে। নিগার বেগম সোফায় বসলেন, মুখ থমথমে। মম কিছু বলতে এলেই ধমক দিলেন, চোখের সামনে থেকে যাও, নয়তো থাপড়ে তোমার চোয়াল ভেঙে দিব। মম কিছু বলতে পারল না, খানিকটা বিরক্ত হয়েই চলে গেল। নিগার বেগম থমথমে মুখে বসে রইলেন। প্রাপ্তি মেয়েটাকে অসহ্য লাগছে। প্রাপ্তির স্পর্ধা দিনকে দিন বাড়ছে। একটা সামান্য বিষয়ে এতগুলো কথা শোনালো, তাচ্ছিল্যের রেশ ছিল প্রতিটি কথায়। নিগার বেগমের স্বামীর ওপর খাচ্ছে সে। এতটা স্পর্ধা কি মানায় তাকে? নিগার বেগমের সংসারে থেকে তার ওপর রোয়াব ঝাড়া? এত নবাবের পুত্রী যখন, তাহলে অন্যথা যাচ্ছে না কেন? তার সংসারে সাপের মতো ফনা মেরে বসে আছে কেন? সে কি এখনই নিজেকে এই বাড়ির কর্ত্রী মনে করছে? মনের মধ্যে কু ডাকছে তার। মেয়েটির স্পর্ধার কারণ চিন্তা করতেই কিছু চিন্তা ঘুরপাক খেতে লাগলো মাথায়, যা তার কাছে দুঃস্বপ্ন। 2 বার বাজার পর 3 বারের বেলায় মনিরা ফোন ধরলেন। সহাস্যে শুধালেন, কেমন আছিস মা? মা, আমাকে এ মাসে 6000-এর মতো টাকা পাঠাতে পারবে? তোমার ভাইয়ের বাড়ি আমি থাকব না। প্রাপ্তির এমন কথায় থমকে গেলেন মনিরা। প্রাপ্তি খুবই যৌক্তিক মনোভাবের মেয়ে। সে হুট করেই কোনো সিদ্ধান্ত নেয় না। তার প্রতিবাদগুলো কোলাহলপূর্ণ কিংবা অযৌক্তিক হয় না। মামিকে সে অপছন্দ করে, কিন্তু আবেগের তাড়নায় সে বাড়ি ছাড়ার কথা বলার কথা নয়। মনিরা শান্ত স্বরে বললেন, কিছু হয়েছে? না হলে কি বলতাম। কি হয়েছে? এবার প্রাপ্তি চুপ করে রইল। তার কি কথাগুলো বলা উচিত মাকে? নিজের বাড়ির অবস্থা অজানা নয় প্রাপ্তির। মাকে প্রতিনিয়ত সেখানে যুদ্ধ করতে হয়। এ অবস্থায় নিজের ভাবির হীনমানসিকতার কথা বলাটা কতটুকু উচিত হবে? এমনিতেই মুনিরা হীনমন্যতায় ভোগেন। তার ধারণা, তার মেয়েদের জীবন এমন দুর্বিষহ কারণ তিনি সহ্য করেছেন। সহ্য না করলে হয়তো ভিন্ন হতে পারত। প্রাপ্তি বলল, তোমার না জানলেও হবে, আহামরি কিছু না। মুনিরা হাসলেন। তার যন্ত্রমানবী মেয়েটা এখন কথা লুকাতে শিখেছে, হয়তো মাকে কষ্ট দিতে চায় না বলেই। মুনিরা বেদনাতুর স্বরে বলল, আমি এখানে চেষ্টা করছি, দেখি কতদূর পারি। তুমি বেশি চিন্তা করো না, তবে আমি এই বাড়িতে বেশি দিন থাকতে পারবো না। প্রাপ্তি এবার কথা ঘোরানোর চেষ্টা করল। সামনে একটা বন্ধ পেতে যাচ্ছে 3 দিনের, সেই বন্ধে সে বাড়িতে যাবে। মুনিরা গদগদ স্বরে বললেন, আয়, তোকে ছাড়া খুব একা একা লাগে। তোমার স্বামীকে জানিয়ে দিও, তার পরিবার ফাতরামি করলে আমি ছেড়ে কথা বলবো না কিন্তু। মুনিরা হাসলেন। মেয়ে বদলে গেছে। 1 মাসে অনেক আত্মবিশ্বাসী হয়ে গিয়েছে। ভালো লাগছে। অন্তত প্রাপ্তির জীবনটা তার থেকে ভিন্ন হোক, এটাই চাওয়া। হোস্টেলে সিট নেই, গণরুমে গাদাগাদি অবস্থা। এই অবস্থাতে থাকা খুবই দুষ্কর। ভার্সিটির বাইরে লেডিজ হোস্টেল আছে অবশ্য, কিন্তু ছোট রুমের ভাড়া 3000। মমের সাথে যে ঘরে থাকে তেমন একটি ঘরে 3টে সিট, বাথরুম একটা, 3 জনকে শেয়ার করতে হবে। খাওয়ার ব্যবস্থা নেই, সেটা যার যার ওপর। প্রাপ্তি খুব বিপাকেই পড়ল। মায়ের ওপর চাপ দিতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু তাকেও ব্যবস্থা তো করতে হবে। লাইব্রেরির একটি টেবিলে বসে আছে সে, সামনে বই খোলা। আজ সিটি রয়েছে, অথচ এইসব চিন্তায় পড়া হচ্ছে না। ক্লাসের একটা ছেলের কাছে টিউশনির ব্যাপারটা বলেছে, কিন্তু সে দায়সারাভাবে বলেছে, জানাবো। এরই মধ্যে তার সামনের চেয়ারটা টেনে বসল অয়ন। ধারাম করে একটা বই রাখল টেবিলের উপর। প্রাপ্তির ধ্যান ভাঙল, চোখ কুঁচকে তাকালো। অয়ন তার দৃষ্টিকে গ্রাহ্য করল না, হেসে বলল, কেমন আছো ভালোবাসা? প্রাপ্তির মেজাজ তেতে গেল। যন্ত্রণা কি কম তার জীবনে? এই মহা যন্ত্রণাটা না এলেই নয়। প্রাপ্তি নিজের রাগ সংবরণ করে বলল, আপনার সমস্যা কি বলুন তো? দেখুন, মন মেজাজ 2 খারাপ, কিছু করে বসলে বলতে পারবেন না। ভালোই ভালোই বলছি, দূরে গিয়ে হেদিয়ে মরুন। অয়ন নির্লজ্জ কণ্ঠে উত্তর দিল, হেদিয়ে তো আমি মরছি, কিন্তু সেটা শুধু তোমার প্রেমে। পরমুহূর্তে অয়ন নিজেই মুখ বাঁকালো। এত ক্রিঞ্জ লাগলো কথাটা নিজের কাছে। প্রাপ্তির চোখ মুখ কঠিন করে বলল, আমার মেজাজ খুব খারাপ অয়ন ভাই, এতটাই খারাপ যে আমি কারোর ফাটা ফাটিয়ে দিতে পারি। তাই নিজের মাথা রক্ষা করতে হলে আমার সামনে থেকে চলে যান। এবার হাসি মুছল অয়ন। মুখে হাত দিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল সে প্রাপ্তির দিকে। তারপর গাঢ় স্বরে বলল, মেয়ে, তুমি চাইলে আমি তোমার সব সমস্যার সমাধান করতে পারি।